প্রজেক্টে এসেছিলাম বা ইনস্টিটিউশনে যুক্ত হয়েছিলাম, আমি এত কিচ্ছু দেখিনি। আমি একটা জিনিস দেখেছিলাম, ওই যে বললাম ম্যানেজমেন্ট পরিবেশ, ঠিক সারা ভারতবর্ষ থেকে টেকনোলজি থেকে কন্ট্রোল কারা করে? আইআইটি, ঠিক। এবং সারা যদি বলতে পারেন ম্যানেজমেন্টের দিক থেকে আইএম, ঠিক। অ্যান্ড হার্ভার্ড অ্যান্ড ওয়াটার। আমি একটা জিনিস দেখেছিলাম, আমার মধ্যে অতটা কোয়ালিটি নেই আইআইটি কিংবা আইএম ক্র্যাক করবো, বাট যদি এই ইনস্টিটিউশনে যদি যুক্ত হতে পারি সেসব টিচারদের থেকে কিন্তু আমি সেই নলেজটা নিতে পারি। বলতে পারলাম কি বলতে চাইছি? তার মানে এই জন্য দেখেছিলাম নাম্বার ওয়ান এই কারণে লাস্ট 23 ইয়ার্স, কারণ ম্যানেজমেন্ট করছে আইআইটি এন্ড আইএম, ঠিক। তার মানে এখান থেকে যদি আমি যুক্ত হতে পারি তাহলে এখান থেকে ভেরিয়াস টাইপস অফ নলেজগুলো আমি এখান থেকে নিতে পারি, যেখান থেকে আমি নিজেকে এক্সট্রাঅর্ডিনারি অন্যান্যদের তুলনায় করতে পারি, ঠিক। বুঝে, ঠিক। এখান থেকে ভেরিয়াস টাইপস অফ কন্টেন্ট শিখতে পারেন, যেগুলো শেখার পর আপনি মার্কেটে অন্যান্যদের তুলনায় আপনি নিজেকে এক্সট্রাঅর্ডিনারি তৈরি করবেন এবং আপনার কাজ পেলে সুবিধা, আপনি চাকরি করবেন কিংবা ব্যবসা করবেন কিংবা ফ্রিল্যান্সিং করবেন, সেলফ এমপ্লয়মেন্ট, টোটালি আপনার ডিসিশন, সেখানে কিছু নেই। বাট ওটা করবার জন্য কিন্তু স্কিলস নেই। এটাই মানুষের মেন সমস্যাটা হয়ে যায়, যে তারা পড়াশোনা তো করে নেয়, সবকিছু করে নেয়, বাট সেইটাকে কাজে লেগে রোজগারটা সে করতে পারবে সেটা তারা কিন্তু রিসার্চ করতে যায় না। যার জন্য দেখো মাঝখানে গিয়ে তারা থমকে যায়, তার 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর হয়ে যায়, তখন তারা বুঝতে পারে না আলটিমেটলি করবো কি। তারা ব্যাকওয়ার্ডে দেন, আমি এত এডুকেশন নিলাম, মাস্টার্স গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, এত কিছু করলাম, তাও কেন পাচ্ছি না। আবার তার সাথে তাদের যখন কম বয়সী 19-20 বছর, 22 বছর ছেলে বা মেয়েকে দেখে, যেরকম ভাবে ওরা এমন কি করে নিন, এই সেম ব্যাপার বললাম, রিসার্চ করেছে কোন জিনিসটা, এবং তাকে জানানোর লোকটাও আছে যে তুই এরকম ধরনের যেটা কেউ দেখবে আগামী দিনে মার্কেট আছে। আবার অনেকে আছে যে জানানোটা থাকে, তারা নিজের ইচ্ছে মতো পড়াশোনা করে। আমি বলতে পারলাম কি বলতে চাইছি, দেখবেন এখান থেকে আপনি ভেরিয়াস কন্টেন্ট শিখতে পারেন। আমি 4খানা কন্টেন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো, ঠিক। যারা দেখবেন অ্যাকাউন্টস ফিল্ডে আছে, ঠিক, তারা অ্যাকাউন্টের দিকে যেতে পারেন, ঠিক। সেটা কি? স্মার্ট কমার্স, একটা আছে আইটি স্মার্ট ক্লাস, একটা আছে এআই, একটা হচ্ছে ওয়েব কিট। আপনি এই জিনিসগুলো নিতে পারেন। কি কি আপনি এর আগে কি শিখেছেন আসলে কেউ আপনাকে দেখবেন একদম প্রথম থেকেই শেখানো হবে, ঠিক। ফার্স্ট অফ অল আপনি শিখবেন ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, অপারেটিং সিস্টেম, এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এন্ড অ্যাক্সেস, অ্যাক্সেস এন্ড 4 যদি বলতে পারেন ইন্টারনেট এন্ড ইমেল, ঠিক। এই টোটাল এই 4খানা জিনিস আপনি বেসিক অফ কম্পিউটার শিখতে পারেন। এবার আপনি বলবেন কি জিনিস, এগুলো অনেকেই শিখেছে, ঠিক। আমি আবারও বললাম, আপনি এর আগে কি শিখেছেন আসলে কেউ আপনাকে দেখবেন প্রথম থেকে শেখানো হবে। দেখবেন আপনি ছোটবেলা থেকে হতে পারে কম্পিউটার শিখেছেন, বাট আপনাকে এরকম অনেকে হয়তো আপনাকে ল্যাপটপ ও কম্পিউটার দিয়ে দেবে, আপনি তো করতে পারবেন, কারণ শিখে তোছেন, বাট শুধু শিখলেও না, সেটাকে প্র্যাকটিস করার জায়গা, ঠিক। ক্রিকেট বা ফুটবল সবাই খেলতে পারে, সবাই কিন্তু এরকম পৌঁছতে পারে না, কারণ প্রপার তার কাছে ইনফরমেশন থাকে না, প্রপার নলেজ থাকে না, ল্যাক অফ প্র্যাকটিস, ঠিক। আপনি এখান থেকে নলেজ নিতে পারেন। অপারেটিং সিস্টেম, আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করবো না, কারণ বেসিক অফ কম্পিউটার সবার কাছেই থাকে। এরপর অ্যাডভান্স আপনি কি শিখবেন, ঠিক। আমি বলে দিচ্ছি তারপর কি কি অপরচুনিটি সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। বিজনেস অ্যাকাউন্টিং শিখতে হচ্ছে পিএফ এন্ড ইএসআই এন্ড 7 যদি বলতে পারেন ট্যালি উইথ ইআরপি 9 এন্ড প্রাইম। 8 যদি বলতে পারেন এখান থেকে আপনি শিখবেন ডিমনিটাইজেশন এন্ড 9 যদি বলতে পারেন প্রজেক্ট। বিজনেস অ্যাকাউন্টিং পিএফ এন্ড ইএসআই দেখবেন এখন কোনো কাজই যদি বলতে পারেন ডেবিট ক্রেডিট, দেখবেন আমরা কমার্সের স্টুডেন্ট, ঠিক। অনেকে কমার্সের স্টুডেন্ট থাকে, দেখবেন ডেবিট ক্রেডিট ট্রায়াল ব্যালেন্স ফাইনাল অ্যাকাউন্টস ব্যালেন্স শিট, কোনো কিছু যারা যারা কমার্স আছেন, কারা কারা কমার্সে আছেন, দেখবেন কোনো কাজই এখন আর হাতে কলমে হয়। আপনি শিখছেন হয়তো আপনার খাতা পেনে, বাট আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন কোনো জিনিস কি আপনার হাতে কলমে বুঝতো না, আপনাকে কম্পিউটারে জানতে হবে। টোটাল জিনিসটা এখন বিজনেস অ্যাকাউন্টিং সফটওয়্যারে যদি বলতে পারেন, ঠিক। পিএফএ নিয়েছে হতে পারে আপনি হয়তো ধরুন কোনো একটা জায়গায় চাকরি করছেন, সেটা গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট, দেখুন আপনার মাসের মাইনে হতে পারে 10,000 টাকা, ফর অ্যান এক্সাম্পল দিচ্ছি, বাট 10,000 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, ঢুকবে 8,000 টাকা, বাকি 10 টাকা কোথায় যাবে? কোম্পানি নিয়ে ঢুকতে একদমই 1,000 টাকা দেবে পিএফ, 1,000 টাকা দেবে ইএসএ। কেউ না কেউ তো ক্যালকুলেশন করার লোকটা থাকে, যে ক্যালকুলেট করছে ওই কাছে কত যাবে, বেসিক স্যালারি কত, নেট স্যালারি কত, বা তার কাছে কত ডিডাকশন হবে, কত অ্যালাউন্স পাবে, সব কিছু কেউ না কেউ তো করে। আপনি সেই জিনিসগুলো জানতে পারবেন। ট্যালি ইআরপি প্রাইম অ্যান্ড ইআরপি নাম বিভিন্ন যে পার্টগুলো থাকে, যে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রত্যেকটা অ্যাকাউন্টসের কাজ যদি বলতে পারেন ট্যালিতে, প্রত্যেকটা আপনি যে কোনো এমএসএমই, নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা প্রকল্প এমএসএমই, মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, ঠিক। ওখানে দেখবেন প্রত্যেকটা জায়গাতে ট্যালি ইউজ হয়। আপনি ব্যাংকিং এর ক্ষেত্রে যাবেন, অ্যাকাউন্টসের প্রত্যেকটা জায়গাতে ট্যালি, ঠিক। তার মানে আপনি এটা যখন শিখে নিচ্ছে বেসিক্স এন্ড তার সাথে বিএ মানে বিজনেস অ্যাকাউন্টিং পিএফ নিয়ে এসে ট্যালিটা যদি শিখে নেন, আপনি টোটাল গভর্নমেন্টেও যেতে পারেন, প্রাইভেটেও যেতে পারেন, ফ্রিল্যান্সিং হতে পারেন। ফ্রিল্যান্সিং আপনি কি কি হবে এগুলো শেখার পর আপনি ট্যালি অপারেটর হতে পারেন, অডিটর হতে পারেন, এবং তার সাথে গভর্নমেন্ট সেক্টরে যদি যান আপনি অ্যাকাউন্টেন্ট হতে পারেন, অডিটর হতে পারেন, কনসালটেন্ট হতে পারেন, আপনার অ্যাকাউন্টস এক্সিকিউটিভ হতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন, মানে আপনার কাছে, এবং বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ডেও আপনি যদি বলতে পারেন চাকরি পেতে পারেন। আমাদের এখান থেকে কেউ একটা স্টুডেন্ট বা একটা মানুষকে কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্ট ফোকাস করে না, চাকরি ব্যবসাটা আপনার উপর, বাট এখান থেকে আপনি স্কিল শিখে নিজে অন্যান্য থেকে এক্সট্রাঅর্ডিনারি হতে পারেন, এই জিনিসগুলো করতে পারবেন, ঠিক। এবং আরেকটা জিনিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2017 সালে একটা ল বার করেছিল যে অ্যাকাউন্টস হওয়ার জন্য এখনকার দিনে ম্যান্ডেটরি আপনাকে সি হতে হবে, কিংবা আপনি
উচ্চ মাধ্যমিক পাস করার পর যদি এই আপনার লাইসেন্সটা থাকে, মানে অ্যাকাউন্টসের লাইসেন্সটা থাকে, আপনি যে কোনো কোম্পানির অ্যাকাউন্টসটাও সামলাতে পারবেন এবং তার সাথে সাথে দেখবেন আইটি ফাইল করতে হয়, জানেন তো, ইনকাম ট্যাক্স দিতে হয় এবং তার সাথে রিটার্ন করাতে হয়। ওটার জন্য আপনাকে সিএর কাছে দৌড়তে হতো, বাট আপনার কাছে এইচএস পাস করার পর যদি লাইসেন্সটা থাকে আপনি কিন্তু সেটাও করাতে পারবেন। ওটার জন্য কিন্তু আপনাকে কোনো চাকরি করাতে হবে না। দেখবেন আইটি ফাইল যদি বলতে পারেন, কথার কথা বলছি, একটা সিএ কমসে কম 1000-1500 টাকা নেবে, মিনিমাম নেবেই, তার বেশিও নিতে পারে, বা ডিপেন্ড করছে আপনার অ্যামাউন্টের উপর। বাট একটা নর্মাল স্টুডেন্ট যদি এটা শেখানোর পর আপনার থেকে 500 টাকা চার্জ করবে, এই 10টা লোকের থেকে পড়ে 500 × 10 5000 টাকা, আপনি কিন্তু 10 দিনের মধ্যে কম করে রোজগার করতে পারবেন। বাট একটা 5000 টাকা রোজগার করার জন্য একটা মানুষ কিন্তু বাড়ি পরিশ্রম করে। ওই যে বললাম স্কিল, আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন, মানে আপনাকে এক্সট্রা অর্ডিনারি করতে হবে, ঠিক। এরপর হচ্ছে আইটি স্মার্ট ক্লাস। এটা কি, যারা যারা একদম প্রফেশনাল কোডার হতে চান বা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, তারা এই জিনিসগুলো নিতে পারেন। দেখুন বেসিকটা কমন থাকে, আমি আর রিপিট করছি না, এখান থেকে আপনি এক্সট্রা শিখবেন HTML, XHTML, XML, ফোর্থ হচ্ছে CSS, ফিফথ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সিক্স যদি বলতে পারেন ASP অ্যান্ড PHP। এবার আপনি বলতে পারেন এগুলো শেখার পর আপনি কি করতে পারেন। এগুলো শেখার পর আপনি প্রথম কথা দেখবেন কোড বা ওয়েবসাইট কিছু ক্রিয়েট হয়, আপনার HTML কি আপনাকে জানতে হবে। এইগুলো যদি আপনি শিখে নিতে পারেন প্রফেশনালগুলো, তাহলে আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন, ব্যাক এন্ড ডেভেলপার হতে পারেন, মানে টোটালটাই ওয়েবসাইট। আপনি চোখের সামনে যে ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাই, হতে পারে অ্যামাজন, ফ্লিপকার্ট, ফেসবুক, যে কোনো কিছু, ওরা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এই HTML, CSS এগুলোর উপর তৈরি, বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি জানতে পারেন। বলতে পারেন কি বলতে, এটা জানার পর আপনি প্রচুর ফ্রিল্যান্সিং করতে পারেন, কারণ এগুলো শেখার পর আপনি যত বেশি কোনো জায়গায় আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করতে চান যেতে পারেন আপনার উপর, বাট ফ্রিল্যান্সিং যদি করেন আপনার কাছে রোজগার করার অনেক সুযোগ সুবিধা আছে। বলতে পারেন কি বলতে চাইছি। এরপর আমি চলে আসি এআই। দেখবেন এআই নিয়ে আলাদা করে কিছু বলতে হবে না, কারণ এআই প্রচুর মার্কেট আছে, ঠিক। আপনি যদি অনেকে হয়তো জানেন, হয়তো TCS এর নাম শুনেছেন, টাটা কনসালটেন্সি সার্ভিস নাম শুনেছেন আশা করি, উইপ্রো, কগনিজেন্ট, অ্যাকসেঞ্চার। দেখবেন আমি ওরাকেলের কথা যদি বলি, ওরাকেলের হয়তো ওখানে অনেক মানুষ নাম শুনে থাকতে পারেন। ওরাকেল হচ্ছে একটা আমেরিকান কোম্পানি, MNC কোম্পানি, যেটা কিন্তু সফটওয়্যার তৈরি করে গুগলের মতো, ঠিক। ওরাকেল লাস্ট আই থিঙ্ক 3 মাস আগে, 2 থেকে 3 মাস আগে 17,000 রুপি ছাড়াই করেছে, আমি বলছি না, রিপোর্ট বলছি, ঠিক। TCS, আপনার ইনফোসিস অ্যান্ড আপনার অ্যাকসেঞ্চার জয়েন্ট ভেঞ্চারে এরা 17,000 রুপি ছাড়াই করে দিয়েছে। কেন? আসল কারণ তারা কিন্তু যথেষ্ট বড় বড় সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, কিন্তু তারা কিন্তু ব্যাক মানে পুরোনো টেকনোলজিটা জানে। আপনি এআই এসে গেলে যে কাজগুলো ওরা করতো, সেই কাজগুলো এআই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে, মেশিনের ব্যবহার বেড়ে গেছে, ঠিক। তার মানে এই জন্যই চাকরি হারাচ্ছে। ওই যে বললাম, আপনি কি জানেন, আপনি ভাবছেন আমি অনেক ভালো পড়াশোনা জানি, ম্যাটার করে না, ম্যাটার একদমই করে না। আপনি হতে পারে আপনি নিজেকে বড় ভাবছেন, মার্কেট আপনাকে ছোট ভাবছে, আপনার থেকে বড় বড় খেলোয়াড় মার্কেট রেডি আছে, বুঝতে পারলেন। বিরাট কোহলি যদি এখন যদি নিজেকে প্র্যাকটিস না করে, ওরা 1 মাসের বেশি সময় লাগলো টিম এন্ড থেকে রেগুলার প্র্যাকটিস, অল টাইম মার্কেটে বেরোচ্ছে। দেখবেন বিরাট কোহলি কিন্তু 14 বছর বয়সে সেঞ্চুরি করার, 14 বছর বয়সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট আসেনি, তার কম্পিউটার চলে এসেছে, ভাইরাস সূর্যবংশী 14 বছর বয়সে IPL সেঞ্চুরি করে দেখিয়ে দিয়েছে। তবে ডিপেন্ড করছে অল টাইম আপনার থেকে কিন্তু কম্পিউটার আসছে, আপনি কি নিজেকে অলওয়েজ যদি বলতে পারেন নলেজেবল করছেন, সেটা আপনাকে দেখতে হবে। এখনকার মার্কেটে চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে আপনি কি কি শিখতে পারবেন, এখানে আপনি এবং AI এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষকে জানতে হবে, প্রত্যেকটা মানুষকে, সেটা হতে পারে আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা মানুষকে জানতে হবে, ঠিক। এখানে আপনি শিখবেন জেনারেটিভ AI, ChatGPT, and third হচ্ছে মিড জার্নি, and prompt engineering, and fourth যদি বলতে পারেন ইনভিডিউস। এবার আপনি বলুন এগুলো শিখে কি করব। দেখবেন এআই হচ্ছে প্রচুর বড় পার্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নামের মধ্যে লেখা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে একটা মানুষের কাজ আর্টিফিশিয়ালি করে দেবে, ঠিক। দেখবেন আমি যদি একটা সাধারণ উদাহরণ দিতে হয়তো বুঝতে পারবেন। দেখবেন আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে কি হয়, কি কাজের লোক আসে, ঠিক। কাজের লোক কি, কাপড় কাচার জন্য বা কিছু একটা করবার জন্য। দেখবেন কাজের লোকটা হতে পারে আপনার, মানে কাপড় কাচার লোকটা দেখবেন আপনাদের হতে পারে মাস গেলে পরে 2-2.5 টাকা কিছু একটা নেবে। ওর কাজটা কি, আপনার বাড়ির কাপড়গুলো কেচে দেবে, মিলে দেবে, শুকানোর কাজ হলো সকাল সেটা বাইরে শুকাবে। কিন্তু মেশিন আসার পর আপনি কাপড়টাও দিয়ে দিলেন, জলটাও দিয়ে দিলেন, শার্টটাও দিয়ে দিলেন, ও পুরো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে পর্যন্ত বেরিয়ে আসবে। মানুষের থেকে অনেক বেশি কাজ করছে মেশিন। এবার আপনি বলুন, আপনি কি কাজের লোককে ভবিষ্যতে রাখুন না বেশি ওয়াশিং মেশিন রাখুন? সেটা কি নর্মাল মানুষের ক্ষেত্রে হবে? এটা হচ্ছে দেখবেন আগে কি হতো, এখন অনেক মানুষ ভ্যাকুয়াম ক্লিনার বেরিয়ে গেছে, কেন? পরিষ্কার করে দিচ্ছে। অনেকে মানুষের দেখবেন কোমরের সমস্যা, এখন ম্যাক্সিমাম মানুষ কোমরের সমস্যা, আমাদের সমস্যা, ভ্যাকুয়াম ক্লিনার চলে এসেছে। বাট আপনি ইউজ করবেন কি, সেটা আপনার উপর চলে এসেছে। ফ্রিজ, এসি, বিভিন্ন রকম জিনিস চলে এসেছে, অ্যাকোয়াগার্ড চলে এসেছে, মেশিন বাড়ছে। এখন দেখবেন রুটি মেকারও চলে এসেছে। এখন আমি বিদেশে কয়েকটা জায়গাতে দেখছি বাসন ধোয়ার মেশিন চলে এসেছে, যেটা চিন্তা করবেন 5 বছর পর ভারতেও চলে আসবে। দিনের পর দিন আপডেট, নর্মাল জিনিস। তার মানে মানুষ বুঝে উঠতে পারে না, মানে মানুষ নিজেকে বোঝাতে চায় না যে ওই কাজটাও কিন্তু একটা মেশিন করে দিতে পারে। যারা অ্যাকসেপ্ট করবে তাই বলবে না। আপনি দেখুন 2000 সালে কিন্তু কম্পিউটার ঢুকতে দেয়নি, অনেক মানুষ কিন্তু কম্পিউটার ঢুকতে পারে না, চলেছেন 2025 এর মধ্যে সব চাকরি বাতিল হয়ে গেছে।
ওই যে বললাম, আপনি যদি নিজেকে বড় ভাবেন, বড় ভাবতে পারেন, অন্য লোক কিন্তু বড় ভাবছে না, অন্য লোক চাইছে ওর মার্কেটটাকে ইউটিলাইজ করতে। দেখবেন একটা কথা যদি বলি, এখানে যাদেরকে যদি কাউকে বলা হয় নোকিয়া ফোন ফ্রি অফ কস্টে দেবে, কারা কারা নেবে? ফ্রি অফ কস্টে নোকিয়া ফোন যদি দেওয়া হয়, কারা কারা নেবে? ফ্রি অফ কস্টে কারা কারা নেবে? খুব ভালো ফোন, কিন্তু আপনাদের মধ্যে আপনার কনসিস্টেন্সি খুব বাড়াবে, ধৈর্য খুব বাড়াবে। এবার আপনি বলবেন, আপনাকে যদি ফ্রি অফ কস্টে যদি স্মার্টফোন কাদের দেওয়া হয়, তারা কারা কারা নেবে? সবাই নেবে, দুহাত তুলে দেবে, ভিডিও করে নেবো। কেন? এবার আপনি বলবেন কেন নেবো না কেন? এই কারণেই, নোকিয়া ফোনের বর্তমানে 2025 মার্কেটে কোনো ব্যবহার নেই। আর আপনি বলবেন কেন? ওটাতে কি করা যায়? খালি কল করা যায়, কল রিসিভ করা যায়, মেসেজ করা যায়, আর সাব গেম খেলা যায়, আর কিছু করা যায় না। ফেসবুক করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, ইনস্টাগ্রাম করা যায়, ইউটিউব করা যায়, সিম্পল আছে। ওটা এখন আর বর্তমানে, ওটাও কিন্তু ফোন, প্রচুর ভারী ফোন। যদি দেওয়ালে মারবে, দেওয়াল ভেঙে যাবে, কারণ মাথা ভেঙে যাবে। বর্তমানে কোনো কাজ নেই, মানে ওটা ফোন হতে পারে, ওর ব্যবহার কিছু নেই। নোকিয়া ফোন এখন আছে, অস্তিত্ব নেই। মাইক্রোম্যাক্স কোম্পানিটি ট্যাক্সি, আপনি চলে আসুন ব্লু ট্যাক্সি। কটা মানুষ ব্লু ট্যাক্সি? আপনার কাছে 500 টাকা আছে, ঠিক? আপনি বাড়ি পৌঁছবেন, আপনি ব্লু ট্যাক্সিতে যাবেন, ওলা উবেরে যাবেন, কিসে যাবেন বলুন? অবভিয়াসলি কেন? আপনি যদি 500 টাকা খরচা করতে হয়, আমি এসিতে যাবো, আরামে যাবো, ঘুমিয়ে যাবো, আমি জ্যামের মধ্যে গরমে ধুলো খেতে খেতে যাবো, সেম আছে। আপনি শুধুমাত্র ওলাটা এখন ব্লু ট্যাক্সি কলকাতা ঐতিহ্য বজায় রাখার জন্য রাখা, আর কিছু রাখা। আপনি চলে যান হিন্দ মোটর ভেহিকলস, তো আপনার অ্যাকচুয়ালি অ্যাম্বাসাডার কারা তৈরি করতে হবে? হিন্দ মোটরই তৈরি করতে হবে। যখন হিন্দ মোটর, যখন বিদেশি কোম্পানিগুলো ইন্ডিয়াতে আসছে, গ্লোবালাইজ হচ্ছে ইন্ডিয়া, তখন বলা হয়েছিল যে হিন্দ মোটরকে বলা হয়েছিল আপনারা গাড়ির শেপগুলো চেঞ্জ করুন, ডিজাইন চেঞ্জ করুন। বিদেশি কোম্পানিগুলো আসছে, হিন্দ মোটর মালিকরা বলেছিল আপনি সেখানে আমাদের কীভাবে ব্যবসা করতে হয়, আমাদের গাড়ি কারা চলেন জানেন? রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী। চলে আসুন, এখন দেখুন কি অবস্থা হচ্ছে। কারণ আপনি আমাদের ছোট, আমি এটা বলতে চাইছি, নিজেকে চেঞ্জ করুন, চেঞ্জ শিখতে পারেন, ঠিক? তেমন এগুলো শেখার পর আপনি জেনারেটিভ এআই এক্সপার্ট হতে পারেন, চ্যাট জিপিটি এক্সপার্ট হতে পারেন, এআই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারেন, এআই স্পেশালিস্ট হতে পারেন, এমএল হতে পারেন, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারেন, এবং তার সাথে প্রম্পট ইঞ্জিনিয়ার হতে পারেন। ইনভেস্টিং এডিটিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি এই জিনিসগুলো যদি বলতে পারেন, জানতে পারেন, ঠিক? তার মানে এইগুলো যদি আপনি এই জিনিসগুলো যদি শিখে নিতে পারেন, তার মানে আগামী দিনে কিন্তু প্রত্যেকটা কাজ আপনি ভালোভাবে করতে পারবেন। বলতে পারেন কি বলতে চাইছি, ঠিক? এগুলো আরেকটা জিনিস, আমি একটা জিনিস দেখা যায়, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চান, মানে আপনি চাইছেন যে ডিজিটালে আমি যদি কিছু একটা করতে পারি, তাহলে আপনি তাদের জন্য এই জিনিসগুলো আপনি শিখতে পারেন। সেটা হচ্ছে এসইও, সেকেন্ড হচ্ছে পিপিসি, থার্ড যদি বলতে পারেন ব্লগিং। এটা কিন্তু ওই ব্লগ ভাববেন না, হে গাইস গুড মর্নিং দ্যাটস কল ব্লগ, এটা ব্লগিং, লেখালেখি, ঠিক? এখন সবকিছু অনলাইনে হচ্ছে, ব্লগিং আপনি জানতে পারবেন। এরপর ফোর্থ আপনি শিখবেন হচ্ছে ইউটিউব মার্কেটিং, মানে ইউটিউব মাস্টার ক্লাস। ফোর্থ হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সিক্স যদি বলতে পারেন কন্টেন্ট রাইটার। সেভেন্থ হচ্ছে ডিজিটাল মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটিং। এইট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। প্রত্যেকটাই ডিজিটাল। দেখবেন এখনকার প্রত্যেকটা কোম্পানি কিসে চলেছে? ডিজিটাল। কারা কারা বোট কোম্পানির অ্যাক্সেসরিজ ইউজ করেন? সেটা হতে পারে স্মার্ট ওয়াচ, সেটা হতে পারে হেডফোন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কারা কারা ইউজ করেন? এবার আপনারা বলুন, বোট কোম্পানিকে কখনো টিভিতে অ্যাড দিতে দেখেছেন? কেন বলুন তো? কারণ বোট কোম্পানি কারা বেশি ইউজ করে? ইয়াং জেনারেশন না একটু বয়স্ক লোক? ইয়াং। এবার আপনি বলুন মার্কেটিং স্ট্র্যাটেজি দেখুন, ইয়াং জেনারেশন কোথায় বেশি সময় কাটায়? টিভিতে নাকি ফোনে নাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম? এই জন্য টিভিতে একটা অ্যাড না, সব কিছু ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড। দ্যাট ইজ কল, ওরা ইয়ং জেনারেশনকে টার্গেট করছে, ইয়ং জেনারেশন দেখতে এবার সবাই নিচ্ছে। এই জন্য দ্যাট ইজ কল ডিজিটাল, পুরো পন্থাটাই চেঞ্জ করে রেখে দিয়েছে। এবং ইন্টারনেটের ব্যবহার কখন বাড়লো? যখন 2017-তে জিও লঞ্চ করলো, ফ্রি অফ কস্টে 1.5 বছর লোকে খাওয়ালো। তখন ইন্টারনেটের ব্যবহার এত ছিল না, ইউটিউব লোকে এত জানতো না, ফেসবুক এত জানতো না। 1.5 বছর খাইয়ে ওকে কিন্তু পুরোটাই প্রসেসের মধ্যে আনলো, হ্যাবিচুয়েট করা। এখন দেখুন, আপনি জল ছাড়া 1 বছর একদিন থাকতে পারবেন, মোবাইল ছাড়া একদিন থাকতে পারবেন না, হ্যাবিচুয়েট করে দিল। তার মানে এবার ওটাকে দেখে দেখে বিভিন্ন রকম কোম্পানি উঠলো যে আমি ওই যে বললাম, দেখুন বিজ্ঞান আশীর্বাদ নয় স্যার, আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে কাজে লাগবে। ও দেখুন প্রত্যেকটা মানুষ দেখছেন ইন্টারনেট ইউজ করছে, তার মানে ফেসবুকটাকে কাজে লাগাচ্ছে, মানে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হবে। চলে এসে প্রচুর কোম্পানি, চলে এসে অ্যামাজন, ফ্লিপকার্ট বেড়েছে, আরও চলে এসেছে জোম্যাটো, চলে এসেছে আপনার সুইগি, চলে এসেছে আপনার জেপ্টো থেকে শুরু করে, ওটাকে কাজে রেখে দ্যাট ইজ ফর ডিজিটাল মার্কেটিং। এবং কারা বানিয়েছে? ইয়াং জেনারেশন। আপনি জেপ্টো দেখুন, কলেজের স্টুডেন্ট বানিয়েছে, যে কোনো বানিয়েছে, তার মানে ওই জিনিসগুলো শিখে নিয়েছে। বোর্ড কোম্পানির মালিক, সেটা ইঞ্জিনিয়ার ছিল, বানিয়েছে প্রত্যেকটা জিনিস। তার মানে ও দেখেছে মার্কেটটা কি। তাহলে এগুলো যদি শিখে নিতে পারেন, এসইও মিন্স কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি ইউটিউবে দেখছেন, হতে পারে আপনার পছন্দের কোনো একটা জিনিস দেখছেন, দুদিন পর থেকে দেখবেন ওই রিলেটেড জিনিস বেশি আসে। কেউ হতে পারে গল্প শুনতে পছন্দ করেন, ওটাই আসে। কেউ আপনি গাড়ি দেখতে পছন্দ করেন, ওটাই আসে। কেউ ক্রিকেট দেখতে পছন্দ করেন, আমরা ওটাই আসে। কেউ না কেউ বসে নচ করছে, আপনাকে অপটিমাইজ করছে যে এই লেখাটা পছন্দ করেন, দ্যাট ইজ কল্ড এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কেউ না কেউ বসে নচ করছে, যত বেশি দেখাচ্ছে তত বেশি পয়সা পাচ্ছে। পিপিসি মিন্স কি? পে পার ক্লিকে ইনকাম, ঠিক? এরপর আপনি ব্লগিং যখন করছেন, গুগল লিখছেন, তার সাথে দেখবেন 30 সেকেন্ডসের একটা অ্যাড আসে, আসে কি আসে না? দ্যাট ইজ কল্ড গুগল অ্যাডসেন্স, ঠিক? এবং আপনি ডিজিটালের মাধ্যমে কি ভিডিও করছেন ওটাতে ম্যাটার করে না, ম্যাক্সিমাম কিন্তু টাকাটা পায় মনিটাইজেশন, অ্যাডভার্টাইজমেন্ট। এই জন্য মাঝখানে মাঝখানে অ্যাড আসে। আপনি ভাবছেন স্কিপ আর বিরক্ত হচ্ছেন, অ্যাকচুয়ালি না, যে ভিডিও দেখাচ্ছে কিন্তু তার পকেটে ঢুকছে, আপনাকে দেখতে হবে। দ্যাট ইজ কল্ড স্কিল। এটা করার জন্য জাস্ট নলেজেবল স্কিল হতে হবে। এই যে বললাম আপনি কীভাবে নিজেকে তৈরি করবেন,
এরপর কি ইউটিউব মাস্টার ক্লাস, দেখবেন ইউটিউব এমন একটা দুনিয়া, এমন একটা প্ল্যাটফর্ম লোকের কাছে নিয়ে চলে এসেছে যার জন্য কোনো শিক্ষকতা যোগ্যতা, আপনি খুব ভালো রান্না করতে পারেন, আপনি হতে পারেন আপনি খুব ভালো শিক্ষিত নন, আমি ইউটিউবে দ্বারা শুনুন, ইউটিউব করে আমি ওপেন স্টেজ থেকে নাম দিচ্ছি না, সে তিনতলা বাড়ি করে নিয়েছে, প্রচুর মানুষ আছে, তার মানে ওটাকে কিন্তু টেকনোলজিকে কাজে লেগেছে, ওটাকে শিখে নিয়েছে, ঠিক। এবং ইউটিউবের মাধ্যমে প্রত্যেকটা মানুষ, আপনি ভালো টিচার হতে চান, অপশন পাচ্ছেন না, আপনি পড়ানো স্টার্ট করুন, পেয়ে যাবেন, আপনি নিজের স্কিল যেটা আছে সেটাকে আপনি বেশি করে দিন। এবং ইউটিউবের সাথে যুক্ত আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার তখন যদি যখন আপনার কাছে ভালো কন্টেন্ট থাকে, আপনি এখান থেকে তিনখানা জিনিস শিখতে পারেন, কন্টেন্ট রাইটার, ইনফ্লুয়েন্সার মার্কেটার অ্যান্ড ইউটিউবার, তিনখানা জিনিস শিখবেন, আপনার ভবিষ্যতে কখনো রোজগার বন্ধ হবে না। কারণ আপনি নিজের প্যাশনটাকে প্রফেশন বানাচ্ছেন, আপনি প্রফেশনটাকে প্যাশন করতে পারেন, প্যাশনটাকে যখন প্রফেশন বানাবেন আপনার রোজগারটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক, আপনাকে জানতে হবে। দেন তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, টোটাল জিনিস, মানে টোটালটাই আপনি পুরো ডিজিটাল, মানে পুরো ইউটিউবের দুনিয়াটাকে, ডিজিটাল দুনিয়াটাকে আপনি নিজের প্রফেশন আনতে পারেন, আপনাকে জানতে হবে। ক্লিয়ার কথা বললাম? তার মানে চারখানা জিনিস কিন্তু প্রত্যেকটা মানুষ শিখতে পারেন, যেগুলো শেখার পর আপনি কিন্তু কোনো জায়গায় চাকরির থেকে নিজে কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্ট রোজগার করবেন। আমি আপনাকে স্কিল বলে দিই, এইগুলো করবার জন্য যে কোনো মানুষ করতে পারে, সেটা কোনো ইয়াং জেনারেশন করতে পারে, সেটা কোনো এজেড পার্সন করতে পারে, বুঝছেন? তো দেখবেন এগুলো শেখার থাকতে হবে, দেখবেন এগুলো যখন আপনি শিখবেন শুধুমাত্র শেখানো হয় না, তার সাথে বেশ কিছু সার্ভিসেস দেওয়া হয়। এই পুরো পার্টটাই কিন্তু স্টুডেন্টদের জন্য, যারা যারা আজকে শিখবার জন্য এসেছিলেন, যারা কলেজে এসেছেন, স্কুলে এসেছেন, তারা যদি শিখে নিতে পারেন, আপনি ভালো টাকা রোজগার করবার জন্য। কারণ দেখুন আপনারা পড়াশোনা করছেন কিন্তু রোজগার করবার জন্য, কেউ পাণ্ডিত্য অর্জনের জন্য করছেন না কিন্তু। এবং তার সাথে সাথে কীভাবে রোজগার করবেন সেটা যদি আপনার বয়সটা 18-19 বছর যদি জেনে নিতে পারেন, 25 বছর বয়সে কিন্তু আপনি অন্যান্য থেকে অনেকটা ভালো জায়গায় এগিয়ে থাকবেন, কম বয়সে যত করা, ঠিক। এই জন্য দেখবেন সারা ভারতবর্ষের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ভারত এমন একটা দেশ যেখানে ভরে ভরে ইয়াং জেনারেশন আছে। এটা পজিটিভ যেমন পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট হচ্ছে ইয়াং জেনারেশনের কাছে নলেজ নেই, সে ওই এজটাকে কোথায় কাজে লাগাবে। এই জন্য দেখবেন কলেজে তো প্রত্যেকটা ছেলে বা মেয়েদের, কিন্তু দুঃখের বিষয় এটাই, সেটা ছেলে কিংবা মেয়ে, আপনারা প্রত্যেকেই জানেন ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু কলেজের ক্লাসে কাটায় না, কলেজের বাইরে পান বিড়ি সিগারেটের দোকান কাটায়, আপনি দেখতে পাবেন। এবং কিছু মানুষ তো ক্লাস করে, ডিপেন্ড করছে কোন পরিবেশ। পরিবেশ এমন একটা জিনিস যেটা ভালো ছেলে বা মেয়েকেও খারাপ করে দিতে পারে, খারাপকেও ভালো করতে পারে, ডিপেন্ড করছে আমি কার সাথে করছি। আপনি ভাবছেন আপনি আপনার ছেলে বা মেয়েটাকে ফোকাস করছেন, দেখ ওর মতো হয়, ওর উপর আপনাকে ওকে ঠেলে পাঠিয়ে দিতে হবে, সেটা থাকাতে হবে, তারপর হবে। দেখবেন আপনি কি কি সার্ভিসেস পাবেন এখান থেকে। এই পুরো কন্টেন্টটা হচ্ছে যদি বলতে পারেন 144 ঘন্টার কোর্স, সপ্তাহে 3 দিন থেকে 2 ঘন্টা করে। সেখানে হচ্ছে আপনার ল্যাব ফেসিলিটি 1:1, একটা কম্পিউটার 1 বছর শিখতে পারবেন। থার্ড যদি বলতে পারেন এখান থেকে আইএসও সার্টিফিকেট পাবেন উইথ QAA QMS। আইএসও মিন্স কি, এটা কোনো রকম লোকাল সার্টিফিকেট না, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, যেটা কিনা অল ওভার ইন্ডিয়াতে আপনি যদি বলতে পারেন শো করাতে পারেন, ঠিক। QAA মিন্স কি, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাডভাইজার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা কিনা এমন একটা সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, যেটা পরবর্তীকালে আপনি যে কোনো জায়গাতে নিজের সিভি থেকে আপনি আপডেট করতে পারেন, ঠিক। তো যদি বলতে পারেন এখান থেকে আপনার কোর্সের উপর থেকে 75% অ্যাটেন্ডেন্স, 65% মার্কস, এইচএস প্লাস এবং 18 প্লাস এজ থেকে এখান থেকে প্লেসমেন্টের সুযোগ সুবিধা দেওয়া হয়। আমাদের অর্গানাইজেশন কিন্তু আপনাকে ফোকাস করা হচ্ছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক, আত্মনির্ভর হও। তাও যদি কোনো মানুষের যদি মনে হয় আমি চাকরি করতে চাই, আপনার যদি এগুলো প্রত্যেকটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, আপনি যে কোনো জায়গাতে এখান থেকে প্লেসমেন্ট দেওয়া হয়, অ্যাক্সিস ব্যাংক থেকে শুরু করে এইচডিএফসি থেকে শুরু করে টিসিএস, বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করা আছে, আপনি প্লেসমেন্টে বসতে পারেন, বাট নট গ্যারান্টি অ্যাসিস্ট্যান্স, আপনাকে 100% অ্যাসিস্ট করা হবে। তার জন্য এবং প্রপার আপনাকে প্রফেশনালিজম শেখানোর জন্য, গ্রুমিং স্কিল শেখানোর জন্য, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, মাইন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্কিল, প্রত্যেকটা জিনিস আপনাকে শেখানো হবে। কীভাবে কথা বলতে হয়, কীভাবে ইন্টারভিউ ক্র্যাক করতে হয়, কোথায় কীরকম ড্রেস কোড করে যেতে হয়, কীরকম কম্বিনেশন করতে হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু টাইপ টু টাইপ আপনাকে নচ করা হবে। এবং ইন্টারভিউতে গেলে আপনি 10টা কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেন যদি ভুল হলে নাও ম্যাটার করে না আপনার সিলেকশনে, ম্যাটারটা এটা করে আপনি কীভাবে সেটাকে রিপ্রেজেন্ট করছেন, কীভাবে সেটাকে হ্যান্ডেল করছেন, আপনার ওই সিচুয়েশনে, আপনার কোনো একটা সিচুয়েশন, ওই সিচুয়েশনে নিজেকে কীভাবে কন্ট্রোল করছেন, সেই জিনিসটা ম্যাটার করে। এটা কিন্তু দেখুন কোনো স্কুল কলেজ শেখায়, এটার জন্য লোকে টাকা দিয়ে করতে হয়, বাট ওটা কিন্তু আপনার আসে প্ল্যাটফর্ম এবং পরিবেশের দ্বারা, শিখতে পারবেন। এবং তার সাথে সাথে আপনি কোর্সের প্রতি টোটাল 5 থেকে 6খানা বই দিয়ে দেওয়া হবে এবং 1খানা ব্যাগ দিয়ে দেওয়া হবে। 7 হচ্ছে 1 লক্ষ টাকার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স প্রতিটা স্টুডেন্টকে করে দেওয়া হয়। 8 হচ্ছে এখান থেকে ইনকাম আপনি করতে পারেন, এর পরের পার্টে হচ্ছে ইনকাম পার্ট। অ্যান্ড 9 হচ্ছে এখান থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। অ্যান্ড 10 হচ্ছে রিকগনিশন। আর বিভিন্ন রকম ফ্যাসিলিটিস থাকে, দেখবেন বিভিন্ন স্টুডেন্ট এটা করতে পারেন। এবং আরেকটা জিনিস, এটা কিন্তু চাইলেই আপনি করবেন না, কারণ এখানে আসার জন্য, আমাদের অর্গানাইজেশনে আসার জন্য আপনার মার্কস ঠিকঠাক থাকতে হবে এবং আপনার প্রত্যেকটা ডকুমেন্টস থাকতে হবে। যদি আপনি সুযোগ পান, যদি এলিজিবল হয়, প্রত্যেকটা ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে যদি আপনি শিখতে চান আপনি শিখতে পারেন। এবং সেটার জন্য দেখুন এই প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো দেখলাম, বাইরের মার্কেটে আমি কোনো জিনিসকে ছোট করছি, বিভিন্ন রকম দাম পড়ে, 1 লাখ 1.5 লাখ বিভিন্ন রকম দাম পড়ে। দেখবেন যার কাছে আছে সে তো যে কোনো কিছু অ্যাফোর্ড করতে পারে, যার কাছে সে কি করতে পারে। বাট এখানে যদি সুযোগ পায়, যদি সব কিছু ঠিকঠাক থাকে, কম করে হলে একটা প্যাকেজের মধ্যে পড়ে 10K থেকে শুরু করে 40K এর মধ্যে, তার মধ্যে সেই জিনিসটা কমপ্লিট করতে পারে যদি সে সুযোগ পায়। এটা ছিল টোটালি ভ্যালু ফর মানি, মানে আপনি এই প্রজেক্ট থেকে টোটাল 10 ধরনের রোজগার অফ করার অপরচুনিটি হবে, যেটা থেকে আমি দুটো রোজগার বলে দিচ্ছি। কি কি আবার রিপিট করে দিচ্ছি। একটা হচ্ছে আপনি স্কিল শিখে নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট তৈরি করতে পারেন, একটা ফ্রিল্যান্সিং করতে পারেন, কিংবা আপনি কোনো জায়গায় প্লেসমেন্ট করতে পারেন, ঠিক। আপনি কিন্তু নিজেকে নলেজেবল তৈরি করতে বুঝলেন। তো দেখুন আমার পার্টটা আজকে
বেসিক্যালি প্রথমে তিনখানা পার্ট বলেছিলাম, তিনখানা বিষয়বস্তু এডুকেশন, হেলথ, ইনকাম। আমার এডুকেশন পার্টটা কমপ্লিট যারা ছিল। এরপরে পার্টটা হচ্ছে হেলথ পার্ট। ঠিক, আপনি এই প্রজেক্ট থেকে হেলথ, এবং হেলথ হচ্ছে ভেরি ইন্টারেস্টিং পার্ট, কারণ হেলথ এমন একটা যেখান থেকে এখানে প্রত্যেকটা মানুষ বসে রোজগার করতে পারে, সেটা স্টুডেন্ট হতে পারে এবং বহু গার্জেনরা আছে, হাউসে পাশে জব পার্সন আছে, তারা রোজগার করতে পারে। কি হেলথ, হেলথ পার্ট। ঠিক, হেলথ হচ্ছে এমন একটা জিনিস, দেখবে স্বাস্থ্যই সম্পদ, কথায় লেখা আছে হেলথ ইজ ওয়েলথ। আপনি হেলথ সেক্টর থেকে আরো দু ধরনের রোজগার করবেন। কি রোজগার করবেন এই প্রজেক্ট থেকে? একটা হচ্ছে আপনার ডায়েটিশিয়ান, এন্ড সেকেন্ড আরেকটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর। ঠিক, ডিস্ট্রিবিউটর কি কি জিনিস? ডায়েটিশিয়ান দেখবেন, কথা কথা বলি, আমি ক্ষেত্রে যদি একটু কথা বলি, দেখবেন সারা ভারতবর্ষের মধ্যে হু রিপোর্ট দিচ্ছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট দিচ্ছে যে সারা ভারতবর্ষ, সারা মানে পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে এমন একটা দেশ, সপ্তম দেশ যেখানে ম্যাক্সিমাম মানুষ মারা যায় সুগারের কারণে। সুগারের কারণে। এবং সারা পৃথিবীর মধ্যে তিনখানা দেশ আছে যেখানে বেশি মানুষ মারা যায়, একটা হচ্ছে চায়না, একটা ইউএসএ, একটা ইন্ডিয়া। ঠিক, এবার আপনি বলবেন ম্যাক্সিমাম মানুষ কেন মারা যাচ্ছে, এবং ম্যাক্সিমাম মানুষ কেন এত কম বয়সের মধ্যে তার রোগ কেন আছে? আনহেলদি ফুড, আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ডিসিপ্লিন। দেখবেন আপনি খাওয়ার কাছে দেখবেন অ্যাকচুয়াল ব্রেকফাস্ট করার টাইম 7:30 8টা। ঠিক, আর আমরা খাই কখন? 11টা। আবার কি দুধ চা, চিনি দিয়ে, তার সাথে রুটি, ওরা খাচ্ছেন, ওর উপর গ্যাস হয়ে আপনার পুরো খাবারটাকে মেরে দিচ্ছে। কিন্তু ওটা যে কতটা ক্ষতি হয় সেটা আপনি বুঝতে পারছেন। আপনি বলছেন চা ছাড়া আমার চলেই না, ঘুমই ভাঙে না। ঠিক আছে, আপনার ঘুম হয়তো ভাঙছে না, আপনার হাতে যখন সময় আছে, বাট যখন একটা সময় যখন ঢুকতে হবে, পুরো কিন্তু একদম যদি বলছেন শেষ হবে, কারণ দুধ চা খুবই শরীরের জন্য ক্ষতি। এবং সারা এতগুলো দেশ আছে, তার মধ্যে একমাত্র দেশ ভারত যেখানে দুধ চা খায়। ঠিক, তো আমাকে খারাপ ভাবে নেবেন না যারা যদি বলতে পারেন দুধ চা খান, আমি একদম আপনাদের বলছিলাম, জাস্ট ইন জেনারেল বলছি যেটা হয়। ঠিক, আর একটা জিনিস দেখবেন, তার সাথে সাথে আপনি দুপুরে খাবার খাওয়ার টাইম একটা দুটো, আপনি খাচ্ছেন 4টে 5টা, আর রাতের খাবারটা আমি ছেড়েই দিই। কেন? লাইফস্টাইল। এবং আপনি যে খাবার খাচ্ছেন বা আমরা যে খাবার খাই, এটা আপনাদের দোষ নয়, খাবারের মধ্যেই ভেজাল আছে। দেখবেন আগেকার মানুষ 100 বছর বাঁচত, আমি নিজে একটা মানুষকে দেখছিলাম 105 বছর। যদি তখন, আমি তো এখন ভাবি যদি ছবি তুলে রাখতাম একটা ভালো হতো। আর এখনকার দিনে যদি কোনো একটা মানুষ 80 বছর 90 বছর বেঁচে যায়, সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, দেখবেন একটা ছবি, এখন সব স্ট্যাটাসের যুগ। ঠিক, বাট এখনকার মানুষের লংজিভিটি বেড়ে গেছে 60 70 ম্যাক্সিমাম আছে। এখন দেখুন কত মানুষ মারা গেছে আমাদের এই জাস্ট গত মাসটাতে অনেক আমাদের সেলিব্রিটি মারা গেল। ঠিক, আমি দেখতে পাই কেন? কিছু না কিছু তার মধ্যে প্রবলেম ছিল। কারণ দেখুন খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনি যাই খাচ্ছেন তারই ভেজাল। আপনি ভাত খাচ্ছেন, চাল ধুচ্ছেন, অ্যাসবেস্টাস শেড করেছে সারা পুরো একদম। আপনি দুধ খাচ্ছেন, তার মধ্যে জল মেশানো, ইনজেকশন দিয়ে গরুকে ইয়ে করছে। আপনি চিনি খাচ্ছেন, সালফার। আমরা যে চিকেন খাই, মুরগি, ঠিক রোববার দিন একদম দুপুরবেলা গরম গরম ভাত, তার সাথে মুরগির ঝোল, লেবু দিয়ে, অনেকের মধ্যে জল চলে এলো, যাই হোক। তো দেখবেন ওতে কি হয়, কি জিটিএইচ পুশ করা হচ্ছে, গ্রোথ হরমোন। এবং গ্রোথ হরমোনের আমরা পড়েছি যেখানে যায় সেখানেই বাড়িয়ে দেয়, কখনো যায় না। এবং ওটা আপনি দিনের পর দিন খাচ্ছেন, মানে আপনার কিন্তু শরীরে টিউমার তৈরি হচ্ছে, টিউমারটা বড় হয় ক্যান্সার। এবং আপনি দেখবেন যেখানে পোলট্রি চাষ হয়, উপরে পোলট্রি চাষ হচ্ছে, পোলট্রিগুলো যেগুলো মানে পডি যেগুলো, ওটা কিন্তু নিচে মাছ মাছ চাষ হয়, মাছগুলো খাচ্ছে, ওটাই আমরা খাচ্ছি। ওই কিছু করার নেই, আপনাকে খেতে হবে। ঠিক, এবার আপনি চেঞ্জ করবেন কি করে? এই যে আমরা খাওয়া দাওয়া তো পাচ্ছি, কিন্তু প্রত্যেকদিন কিন্তু প্রপার পরিমাণে প্রোটিন কিন্তু পাচ্ছি না। ঠিক, একটা মানুষের যত কেজি ওয়েট তত গ্রাম কিন্তু মিনিমাম প্রোটিন খাওয়া উচিত। বাট আমরা যে খাওয়া দাওয়াটা, আপনার সত্যি বলুন তো, প্রপার কি প্রোটিন পাই? প্রপার কি ভিটামিন পাই না। এই জন্য ডাক্তার বলছে আপনি সাপ্লিমেন্ট ইউজ করেন, কারণ আপনার ঘাটতিটা মিটিয়ে দেবে। কারণ আপনি তো খাওয়া দাওয়া চেঞ্জ করতে পারবেন না, আপনাকে ওটাই খেতে হবে। তার জায়গায় কিন্তু আপনি সাপ্লিমেন্ট ইউজ করতে পারেন। সাপ্লিমেন্ট ইউজ করলে কি হয়, ওই যে ঘাটতিটা আপনাকে মিটিয়ে দেবে। গতকাল কি বলতে চাইছি, দেখবেন আপেল, আপেল কোথায় হয়? কেউ বলবেন না গাছে হয়। কোথায় হয়? কাশ্মীর হয় একদম। আচ্ছা ম্যাডাম, কাশ্মীর থেকে এখানে ডিস্টেন্স যথেষ্ট দূর। দেখবেন একটা আপেলের পুষ্টিগুণ কত থাকে, কদিন থাকে, মানে খাওয়া যায় গাছ থেকে পাড়া যায় কদিনের মধ্যে? 2 3 দিন, 3 দিন চলো। কিন্তু দেখবেন গাছ থেকে পারলো, ঠিক, ওটা স্টোর করলো, ওখানে 3 দিন হয়ে গেল। ওখান থেকে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এলো, আরো 3 দিন, 6 দিন কভার। এর আসার পর ওটাকে স্টোরেজে রাখলো, আরো 3 দিন, 9 দিন। বাজার এলো 2 দিন, 11 দিন। আপনি বাড়িতে রেখে আরো 2 দিন পর খাচ্ছেন, 13 দিন। কিন্তু ফ্রিজ থেকে যখন রাখবেন আপনার থেকে সতেজ হবে। কেন বলুন তো? আগে রাতে ওটা মিশিয়ে দিয়েছে কার্বাইড। ঠিক, আপনি ভাবছেন তরমুজটাকে হেভি লাল, মা বলে দিয়েছে বাড়িতে যে লাল তরমুজ দেখি আনবি। দেখছেন আপনি কেটে দেখাচ্ছে লাল, একদমই নয়, আগের দিন রাতের বেলা কিন্তু মাখিয়ে দিয়েছে। খেতে হবে, কিছু করার নেই। কি করতে পারেন? সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। এই জন্য দিনের পর দিন রোগ বাড়ছে, আনন্দ। এখান থেকে আপনি একটা ডায়েটিশিয়ান হিসেবে রোজগার করতে পারেন। এবার বলবে ডায়েটিশিয়ান কি আমাদের ওগুলো নিয়ে পড়াশোনা করে ইম্পর্টেন্ট নয়, আপনি এখান থেকে নলেজ নিয়ে এসে ডায়েটিশিয়ান হতে পারেন। এখনকার দিনে একটা ডাক্তারের ফিস যদি হয় 1000 টাকা, আপনার প্রথমে 1000 টাকা মিনিমাম ডাক্তারের ফিস হয়। ওষুধ আমি ছেড়ে দিলাম। বিদেশে যদি আপনি যদি বিদেশে যান, ইউরোপিয়ান কান্ট্রি কিংবা ইউএসএ কান্ট্রি, ওখানে একটা ডাক্তারের ফিস হয় 10,000 টাকা, 15,000 টাকা ফিস, ওষুধ ছেড়ে দিল। যেটা বিদেশ হচ্ছে 10 বছর না 5 বছর হয়ে ইন্ডিয়াতে হবে। তার মানে প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে শরীর খারাপ করবে না, কারণ ডাক্তারের কাছে যেতে গেলাম পকেট থেকে 10,000 টাকা বেরিয়ে যাবে। ঠিক, তাহলে কি করতে হবে? আপনি সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। ঠিক, ডায়েটিশিয়ানের কাজটাই হচ্ছে কিন্তু ডায়েট চার্ট হিসেবে আপনাকে সুস্থ রাখা। যে কোনো সেলিব্রিটিকে দেখুন, যেগুলো প্রত্যেকের ডায়েট চার্ট মেনটেন করে। ডায়েট চার্ট কিন্তু কখনো ডাক্তার তৈরি করতে, কখনো ডাক্তার তৈরি করবেন, ডায়েট চার্ট একটা ডায়েটিশিয়ান তৈরি করতে পারেন। আপনি একটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট কিংবা ডায়েটিশিয়ান হতে পারেন, যেখানে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারেন।
আফটার কোভিডের পর এটা প্রচুর ডিমান্ড বেড়েছে। এখান থেকে আপনি ডায়েটিশিয়ান হতে পারেন। ডিস্ট্রিবিউটর মিনস কি? দেখুন ডিস্ট্রিবিউটর বলতে আপনি যদি কেমিস্ট কিংবা ড্রাগিস্ট হন, আপনি যদি ওষুধের দোকান খুলতে চান, ওগুলো নিয়ে কয়েক কোটি টাকা লাগবে, আপনার লাইসেন্স থেকে শুরু করে দোকান থেকে শুরু করে লাগবে, গেলে আপনি সব পক্ষে তো সম্ভব না। আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি এবং আমাদের হেলথ সেক্টরটা যেটা দেখে সেটা হচ্ছে কোম্পানিটার নাম হচ্ছে নারিশ, এবং নারিশ হচ্ছে টোটালটা আয়ুর্বেদিক কোম্পানি, আয়ুষের স্ট্যান্ড দেওয়া, আয়ুষ NGMP, আয়ুষের স্ট্যান্ড দেওয়া। ঠিক এখান থেকে আপনি টোটাল ওই কোম্পানির ডিরেক্টলি ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন, বাট আপনি কিন্তু কোনো টাকায় আপনাকে কিন্তু কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে হবে না। ঠিক ডিরেক্টলি আপনি ডিস্ট্রিবিউশন নিয়ে করতে পারবেন। ঠিক দেখবেন ওষুধ তিন ধরনের হয়, একটা হচ্ছে আপনার আয়ুর্বেদিক, একটা অ্যালোপ্যাথি, একটা হোমিওপ্যাথি। আমার প্রত্যেকে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ভালো হয়, খুব টাইম কনজিউমিং একটা ব্যাপার। ঠিক অ্যালোপ্যাথিতে দেখবেন আপনি রোগের জন্য রোগ হচ্ছে, আপনি ওষুধটা খাচ্ছেন সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে, আপনি ভাবছেন একদমই না, রোগটা চেপে দিন, এখন করতে করতে দিনাপতি করতে 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 রোগটা বেড়ে যাচ্ছে। ঠিক ওষুধ সত্যি শরীরের জন্য ক্ষতিকর, সব থেকে কস্টলি, কারণ আপনার সাইড এফেক্ট করবে। আর আয়ুর্বেদিক আপনি গোড়া থেকে নির্মূল করে দেবে, কোনো সাইড এফেক্ট নেই। আপনার কোভিডের পর আয়ুর্বেদিক পাচ্ছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে নিয়ে প্রমোট করছে। ঠিক আয়ুর্বেদিক, ঠিক এখান থেকে আপনি ডায়েটিশিয়ান কিংবা নিউট্রিশিটিকে নিয়ে আমরা কাজকর্ম করি, মানে রোগ হওয়ার আগে। ঠিক আপনি বেশ কিছু প্রোডাকশন নিয়ে আপনি 300 প্লাস প্রোডাক্ট পেয়ে যাবেন, যেগুলো আপনি অ্যাজ আ সেলফ ইউজ করতে পারেন, সেগুলো নিয়ে আপনি ডায়েটিশিয়ান হিসেবে কাজ করতে পারেন, ডিস্ট্রিবিউটর, যেখানে আপনার কোনো প্ল্যাটফর্ম ছিল নারিশ কোম্পানির ব্যাকগ্রাউন্ড আপনার ছিল। কি কি প্রোডাক্ট আমি বেশি কিছু করবো না, তিন ধরনের প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে মনি, সেকেন্ড হচ্ছে আমলা, অ্যান্ড থার্ড যদি বলতে পারেন আপনার মরিঙ্গা অ্যান্ড কিলার। নুনি, নুনি কথা হয়তো বলতে পারেন, এখানে শুনে থাকতে পারেন। নুনি কি নাম? নুনি হচ্ছে এমন একটা ফল যেটা দেখতে আপনার মতো, সাইন্টিফিক নেম হচ্ছে মোরিঙ্গা সিপ্টিফোলিয়া, যেটা ভারতবর্ষে একমাত্র একটা জায়গাতে, সেটা হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আর কোথাও হয় না, মানে চাষ হয়। নুনির কথা যদি বলি, আপনাদের APJ আব্দুল কালাম 2009 সালে কিন্তু এটা সম্বন্ধে স্পিচ দিয়ে গেছে। ঠিক নুনি এমন একটা জিনিস যেটা কিনা ক্যান্সারের মতো রোগকে ফার্স্ট স্টাইল দিতে পারে। আমি বলছি না, এখনো পর্যন্ত সারা পৃথিবী 10খানা ইউনিভার্সিটি রিসার্চ করছে, কি এমন জিনিস আছে, গুগলে সব পেয়ে যাবে। ঠিক এবং 29খানা রোগের চাবিকাঠি একসাথে সারিয়ে দিতে পারে। তার মধ্যে কিছু বলে দিচ্ছি: সুগার, প্রেশার, নার্ভের থেকে শুরু করে, থাইরয়েড থেকে শুরু করে, এবং মহিলাদের অনেক গাইনোকোলজিক প্রবলেম আছে, এটা হতে পারে PCOD, হতে পারে সিস্ট, হতে পারে বিভিন্ন রকম প্রবলেম সারিয়ে দিতে পারে, যেখানে আপনার কোনো আপনার অ্যালোপ্যাথি কোনো ট্রিটমেন্ট লাগবে না, ডিরেক্টলি নিউট্রিশন আপনি যদি বলতে পারেন এটা সারিয়ে দিতে পারেন। ঠিক এবং দেখবেন আমরা নওয়াজ সিং সিদ্ধুকে চিনি হয়তো, যারা ক্রিকেটার ছিলেন, কাবির খানের মধ্যে যিনি আসতেন। ঠিক ওনার ওয়াইফের 4 স্টেজ ক্যান্সার হয়েছে, 4 স্টেজ ক্যান্সার, যেটা মানুষ বাঁচে না, সেখান থেকে মানুষটাকে ফিরিয়ে চলে এসেছে। ঠিক নুনি এবং অ্যালকালিন যুক্ত খাবার, শুধু নুনি না, আপনি ফেসবুকে আছেন, ইন্টারনেটে পেয়ে যাবেন সব কিছু, কারণ আপনাকে মনে রাখতে হবে। ঠিক এগুলো আপনি নিজেই সেলফ ইউজ করতে পারেন। আপনার বাড়ির আশেপাশে প্রচুর রুগী আছে, মানে আপনি নিজে সুস্থ হলে অন্যকে সুস্থ করলেন, সেই হিসাবে আপনি একটা রোজগার করতে পারেন। সেটা কোনো হাউসের করতে পারেন, সেটা কোনো ডায়েটিশিয়ান করতে পারেন, যে কোনো। এরপর কি আমলা, দেখবেন ডক্টর বিজন চন্দ্রা বলেছিলেন একটা মানুষ প্রতিদিন যদি একটা করে কাঁচা আমলকি খায়, তার জীবনে কোনো রোগ হবে না। কিন্তু দেখবেন বাঙালি সবসময় একটু এগিয়ে থাকে, সবসময় এগিয়ে থাকে। সেটাকে বাজার থেকে নিয়ে আসে, কাটে, ধোয়, নুন মাখায়, হলুদ মাখায়, প্লাস সেটাকে রোদে দেয়, সব যত বের করে তারপর তারা খায়। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল কিন্তু কিছুই হয় না। বাট ব্যাপারটা কি, এবং আমলকি এমন একটা জিনিস যেটা কিন্তু আপনি কাঁচা অবস্থায় খেতে পারেন, প্রচন্ড টক, প্রচন্ড টক। এই জন্য কি করেছে কোম্পানি, আমলার সাথে হানি অ্যাড করে দিয়েছে, যেটা যেটা আপনার প্রথম কথা গ্যাস্ট্রিকের সমস্যা, প্রচুর মানুষ ফাস্টফুড খায়, এই জন্য গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি হয়, এই কারণে মানুষ সুরা পায়। ওই র্যান্ডাক খাচ্ছে, র্যান্ডাক সব থেকে খতরনাক জিনিস। বাট আপনি যদি আমলা খাচ্ছেন, দেখুন একটা রোগ আপনাকে, আপনি কোনো একটা ওষুধ খাচ্ছেন, আপনার একটা রোগ সারাচ্ছেন, 3 রোগ ফ্রিতে দিয়ে দিচ্ছে। আপনি এটাকে একটা রোগের জন্য খাচ্ছেন, 3 রোগ আপনার এমনি সেরে যাচ্ছে। এটা টোটালি অ্যালকোহল। আপনার সুগার, প্রেশার থেকে চুলের সমস্যা থেকে সব কিছু আপনার চোখের সমস্যা নির্মূল করবে। আস্তে 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 যদি সমস্যা নির্মূল করেন, সারা জীবনের জন্য আপনাকে আর কোনো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট দিতে হবে না। আর মরিঙ্গার কথা যদি বলি, দেখবেন সব থেকে বেশি প্রোটিন আছে সরজনে, সরজনে ডাটা, যেটা অনেকে খেতে চায় না। সরজনে এত বেশি পরিমাণে প্রোটিন, আপনি যদি অন্য দুধ, মাছ, মাংস যদি না খান, তাদের কোনো শব্দ নেই। প্রত্যেকদিন যদি সরজনে ডাটা খান, ঠিক ওই চেবানো শব্দ, প্রচুর পরিমাণে ভাইটামিন, প্রচুর পরিমাণে প্রোটিন আছে। কারণ একটা মানুষের যদি প্রেশার থাকে বা অন্য জিনিস যদি তারা যদি ইউজ করে, তার শরীরের প্রোটিনের ঘাটতি কখন হবে। আর একটা হচ্ছে ঘিলা, দেখবেন রোগ বা আমাদের একটু ঠান্ডা লেগে গেলে বা ঠান্ডা লাগলে আমাদের জ্বর চলে আসে, মানে ইমিউনিটি পাওয়ার কম হয়। ঠিক আপনি যদি গিলারটা ইউজ করে পারেন, আপনার জ্বর না, ওই জ্বর হওয়ার জায়গাটাকে আপনি ইমিউনিটি পাওয়ারটা বাড়বে, আপনার সর্দি কাশি হলো, জ্বর ওই জিনিসটা আসবে, মানে টোটালটাই কিন্তু আপনি নিজের ইমিউনিটিকে বিল্ড আপ করে নিজে প্রথম কথা সুস্থ হলে সেটাকে কাজে লেগে রেকমেন্ড করার প্রয়োজন আছে। মানে একটা ভালো কাজকে রেকমেন্ড করার প্রয়োজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রমোট করছে। ইন টোটাল প্রজেক্টটা যদি বলতে পারেন পিকে KPMG-র আন্ডারে আসে। ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষ আজ থেকে 5 বছরের দুটো সংস্থাকে দায়িত্ব দিচ্ছে, যেটা আমি বলতে ভুলে গেলাম। একটা হচ্ছে পিকি, একটা হচ্ছে NSDC কি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিল ইন্ডিয়ার প্রকল্পের মধ্যে পড়ে। যার কাজটাই হচ্ছে, ভারত সরকার তাকে দায়িত্ব দিয়েছিল, আগামী এমন তুমি রিপোর্ট তৈরি করো কি ধরনের স্কিল জেনারেট হচ্ছে যেটা মার্কেটে। স্কিল ইন্ডিয়াতে রিপোর্ট দিয়েছে NSDC, এই যে আপনাদের কন্টেন্টগুলো দেখো। আর পিটি কাজটা হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ার চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যার কাজটি হচ্ছে আগামী দিনে কোন প্রফেশন আগামী দিনে ভারতবর্ষের মধ্যে রোজগার করবার জন্য উপযুক্ত হবে, তারা রিপোর্ট দিচ্ছে, আপনি সেলফ ইমপ্রুভ করতে পারেন। এইগুলো জানার পর আপনি করতে পারেন। এটা আমি বলছিলাম পিটি KPMG রিপোর্ট বলছি। দেখবেন আমি আপনাকে 4খানা রোজগার করার জন্য আমি আলোচনা করলাম, একটা ডিস্ট্রিবিউটর, ডাইরেকশন, যেটা আপনার দোকান আপনি নিজে মার্কেটে ইউজ করতে পারবেন। তো দেখবেন আজকে আমার পার্ট এটাই ছিল, এডুকেশন হেলথ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। তো
এই পুরো পার্টে স্টুডেন্টদের জন্য ছিল, প্রত্যেকটা মানুষের ছিল। এরপরে পার্টটা ভেরি ইন্টারেস্টিং, যেটা হচ্ছে ইনকাম পার্ট। আপনি এখান থেকে জানেন ইনকামটা কিভাবে করবেন, এই ডাইরেক্ট প্রজেক্ট থেকে আপনি রোজগার কিভাবে করবেন। তো সেই পার্টটা কমপ্লিট করার জন্য আমরা একজন স্পিকারকে পেয়ে গেছি, তার কথা যদি খুব কম সাকসেসফুল এবং নতুন নিজে অ্যাচিভমেন্ট করে, নিজের অ্যাচিভমেন্ট করেছে, নিজের মধ্যে বহু ইঞ্জিনিয়ারকে অ্যাচিভমেন্ট করাচ্ছে। তো তিনি আজকে এখানে উপস্থিত আছেন। বেশি দেরি না করে তাকে ইনকাম পার্টটা করার জন্য প্লিজ হেল্প টু নাম মিস্টার সুমন ফর দ্য ইনকাম পার্ট। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। মাইসেলফ সুমন রাম। আজ থেকে কাছাকাছি 4 বছরের কোর্সের সাথে যুক্ত হওয়া। যখন এসেছিলাম নেতানগর ডে কলেজে বিএ জেনারেল নিয়ে পড়াশোনা করেছিলাম, ফুল টাইম এন্টারপ্রেট। তো সুসংকেত একটা আপনার সামনে একটা এডুকেশনাল হেল্প কার্ড শেয়ার করে গেল। আমি চাইবো সুসংকেতের জন্য ক্ল্যাপিং হয়ে যাক। তো আমাকে ইনকাম কার্ড নিয়ে কথা বলতে বলা হয়েছে। তো ইনকাম কার্ড দেখে আমাদের এই প্রজেক্টে বিভিন্ন ক্যাটাগরি মানুষ ইনকাম করতে পারে। প্রথমত যারা স্টুডেন্ট ক্যাটাগরি, মানে যে সময়টা ফোন ঘেটে বা আড্ডা মেরে বা গেম খেলে কাটায়, সেই সময়টা এই প্রজেক্টে দিয়ে ইনকাম করতে পারে স্টুডেন্ট। সেকেন্ড হচ্ছে যারা হাউস ওয়াইফ ক্যাটাগরি, মানে সপ্তাহে দিনে 4 ঘন্টা 5 ঘন্টা বা 6-7 ঘন্টা ঘরের কাজ করে, যখন সন্ধ্যাবেলা ফ্রি হয়, ফ্রি টাইমে বেসিক্যালি জমা মরে গেছে বা সিরিয়াল দেখে কাটায়, সেই মানুষগুলো এই প্রজেক্টে টাইম এক্সট্রা ইনকাম করতে পারে। থার্ড হচ্ছে জব পারসন, মানে যারা সপ্তাহে 5 দিন 6 দিন কোনো একটা প্রফেশনের সাথে যুক্ত, যখন সপ্তাহে 1 দিন বা 2 দিন ছুটি পায়, সেই সময়টা প্রজেক্টে ইনকাম করতে পারে। আর লাস্ট ক্যাটাগরি হচ্ছে রিটায়ার্ড পারসন, মানে যারা দীর্ঘ একটা সময় কোনো একটা প্রফেশনে সময় দিয়েছে, যখন টাইম কাটিয়ে যখন কাজ বাজ করে যখন রিটায়ারমেন্ট নেয়, সেই মানুষটা বোর ফিল করে, সেই মানুষটাই প্রজেক্টে এক্সট্রা টাইম দিয়ে এক্সট্রা ইনকাম করতে পারে, সেখানে একটা অ্যাসোসিয়েশনে পেতে পারে। তো আমি ইনকাম পার্ট নিয়ে স্টার্ট করবো। তো দেখবেন ইনকাম পার্ট নিয়ে স্টার্ট করার আগে যে কথাটা বলবো, দেখবেন ইনকাম এখনকার দিনে প্রত্যেকটা মানুষই করে, প্রত্যেকটা মানুষই করে বা প্রত্যেকটা মানুষেরই দরকার এখন। বাট তার আগে একটা ওয়ার্ড অ্যাড করবো, যেটা হচ্ছে বেটার ইনকাম। অল ওভার ইন্ডিয়াতে অনলি 30% মানুষ করে বেটার ইনকাম, আর 70% মানুষ হচ্ছে এখনকার দিনে বেটার ইনকাম করে না। তো এখানে যারা দেখে নেবো একটু পড়াশোনা করছি, কারা কারা একটু স্টুডেন্ট ক্যাটাগরি পড়াশোনা করছি, ঠিক আছে? তো ভাই তুমি কি নিয়ে পড়ছো? কমার্স নিয়ে। কোন সেল? কলেজ নাকি স্কুল? স্কুলে। কোন ক্লাস? 12। তুমি তোমার বেটার ইনকাম দরকার নাকি নর্মাল ইনকাম দরকার? বেটার ইনকাম কি করে হয় বলো তো? কি স্কিল? কি শেখা? ভাই তুমি বলো। আচ্ছা, বেটার ইনকাম মানে তোমার কাছে কত টাকা? কত টাকা ইনকাম করে মনে হয় বেটার ইনকাম করছি? নো আইডিয়া। এখন তো সেইভাবে ভাবনি। তো ভাই তুমি কি করো? সায়েন্স নিয়ে পড়ছো। কোন ক্লাস? 11 পড়ছো। আচ্ছা, তো অনেকটাই ছোট। তাও তোমাকে জিজ্ঞেস করি, তুমি বেটার ইনকাম দরকার নাকি নর্মাল ইনকাম দরকার? বেটার ইনকাম। বেটার ইনকামের ডেফিনেশন কি তোমার? কি করে বেটার ইনকাম হয়, বা তুমি কোন পথে বেটার ইনকাম করতে চাও? স্কিলস। কি স্কিল? ফ্রিল্যান্সিং, এডিটিং এসব করে তুমি করতে চাই, তাই তো? কিন্তু তুমি তো সায়েন্স নিয়ে পড়ছো, ফ্রিল্যান্সিং তো শিখছো না তুমি। শিখছো কি? আচ্ছা, আলাদা করে শিখছো কি তুমি এখন? আচ্ছা, তার মানে এখন শিখছো না। বুঝতে পারছি। কি করতে হয়, কি শিখতে হয় তার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য বলো তো? আচ্ছা। ম্যাডাম, আপনি কি করেন? বসুন। আর্টস নিয়ে পড়ছেন। কোন ক্লাস? 12 পড়ছেন। আচ্ছা, তো এরপর কি করবেন? এয়ার হোস্টেস হবে, মানে বেটার ইনকাম করবেন আপনি এয়ার হোস্টেস হয়ে, তাই তো? ওয়েব পেয়েছি, ঠিক আছে। ম্যাডাম আপনার? ফার্স্ট ইয়ার কলেজ। আচ্ছা, বেটার ইনকাম করতে বলতে কি বোঝেন, বা আপনার কাছে কত টাকা ইনকাম বেটার ইনকাম? মাসে 2 লাখ টাকা। মাসে 2 লাখ টাকা ইনকাম করার জন্য কি করছেন আপনি এখন? মাইক্রোবায়োলজি নিয়ে বলছেন, মানে আপনি রিসার্চ করবেন, তাই তো? আচ্ছা, রিসার্চার হবেন, ঠিক আছে। কতদূর পড়তে হয় জানেন? পিএইচডি পর্যন্ত করতে হবে, ঠিক আছে। চলুন দেখবেন এখনকার দিনে, বেশি টাইম নষ্ট করলাম না, দেখবেন এখনকার দিনে আমরা কেউ কিছু একটা জিনিস অ্যাক্টিভিশনে আছি, মানে কেউ কিছু একটা জিনিসের মধ্যে আমরা বিজি আছি, বা কিছু জিনিসের মধ্যে আমরা আছি, আর তারপর না অ্যাক্টিভিশনে আছি। এন্ড অফ দ্য লাইফ আমরা পরবর্তীকালে ডেস্টিনেশনে যেতে চাই, তাই তো? মানে পরবর্তীকালে কোনো একটা জায়গায় আমরা পৌঁছতে। এই এন্ড অফ দ্য অ্যাক্টিভিশন থেকে ডেস্টিনেশন যেতে গেলে মানুষ দুটো রাস্তা চুজ করে, কেউ চুজ করে জব, কেউ চুজ করে বিজনেস। এই দুটো ছাড়া কি জীবন নির্ধারণ হয়? কেউ বলতে পারবে? এই দুটো জিনিস ছাড়া হয় জীবন নির্ধারণ? এখনকার দিনে তো এই দুটো ছাড়া নির্ধারণ হয় না। আচ্ছা, কারটা জব করার ইচ্ছে, কারটা বিজনেস করার ইচ্ছে? বিজনেস করছে, তাহলে তুমি রিসার্চ, সরি আপনি রিসার্চ মানে করবেন। রিসার্চের তো জবই হয়, কোনো একটা কোম্পানি আপনাকে ডাকবে।
কোম্পানি স্টার্ট করবেন। আচ্ছা, মানে এন্টারপ্রাইজ বিজনেস করবেন, তাই তো? ঠিক আছে, কার কার জব করার ইচ্ছা দেখি এগুলো, কার কার বিজনেস করার ইচ্ছা? কিছু মানুষ কোনটা দিয়ে হাত তোলেন, তারা কি কিছুই করার ইচ্ছা নেই জীবনে? ঠিক আছে, চলুন মজা করছি। মনে রেখে বলছে অল ওভার ইন্ডিয়াতে 70% মানুষ জব করে আর 30% মানুষ বিজনেস করে, তাই তো? আচ্ছা, বেশি ইনকাম কিসে, জবে না বিজনেসে? বিজনেস হয়, তার মানে জবে কম ইনকাম হয়, তাই তো? কোটিপতি কারা হয়? বিজনেসম্যান, তাই তো? ঠিক আছে, জব পার্সনের কাছে বেশি কোয়ালিটি থাকে নাকি বিজনেসম্যানের কাছে বেশি কোয়ালিটি থাকে? মানে এডুকেটেড বেশি কারা হয়? জব পার্সন। আচ্ছা, জব পার্সনের নিচে বিজনেসম্যানের কাজ করে নাকি বিজনেসম্যানের নিচে জব পার্সনের কাজ করে? বিজনেসম্যানের নিচে জব পার্সনের কাজ করে। তাহলে আমি ধরে নিতে পারি যারা জব করে বা চাকরি করে তারা চাকর। তার মানে যত বেশি পড়াশোনা করবে তত বড় চাকর, এটা কি আমি ধরা যায়? মানে আমি আমি জাস্ট পাবলিকলি জিজ্ঞাসা করলাম, এটাই তো আপনিই বললেন বেশি এডুকেটেড হয় জব পার্সনরা, কম এডুকেটেড হয় বিজনেসম্যানরা, কিন্তু বিজনেসম্যানের নিচে জব পার্সনের কাজ করে। তার মানে বেশি কোয়ালিটি, যে যত বেশি কোয়ালিটি লোক সে তত বড় চাকর। বলো ভাই, কিছু বলবেন? বলো। বলছি রাম ছাগলেরও দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথও দাঁড়িয়ে আছে, তাহলে রাম ছাগল রবীন্দ্রনাথ না কেন? মানে এটা তো এডুকেশন মানুষের নিজের জন্য দরকার, পয়সার জন্য দরকার, এডুকেশন দিয়ে পয়সাও আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এটা মানে কখনোই না যে এডুকেশন, যে বিজনেসম্যান তাই সে এডুকেটেড না, আর যে এটা চাকরি একবার করছে বলা অনেক হয়েছে, বেশি বেশি বলা হয়েছে, একটা হ্যাঁ। ওয়ার্ড আমি ইউজ করেছি, হ্যাঁ বেশি। মানে বেশি পড়ছে মানে সে বেশি এডুকেটেড বা বেশি জবলেস থাকবে এরকম তো নয়। সেটাই তো মার্কেট বলছে সবাই, তাই না? ঠিক আছে, চলো দেখুন, বেশি ইনকাম হয় বিজনেস, তাই তো? আর বেশিরভাগ মানুষ কাজ করে কি জব, তাই তো? আচ্ছা, কি এমন কারণ যার জন্য মানুষ বিজনেস করে না? ব্যবসা না করার কারণ কি কিছু বলুন? হ্যাঁ, টাকাটা। এক্স্যাক্টলি, ক্ল্যাপিং হয়ে যাবে ম্যাডামের জন্য একবার। টাকা লাগে, তাই তো বিজনেস করতে গেলে? আর কি প্রবলেম যার জন্য বিজনেস করে না মানুষ? লস, তাই তো? প্রফিট বা লস, রিস্ক, 100% রিস্ক থাকে। আর কি প্রবলেম যার জন্য মানুষ বিজনেস না করার কারণ? আর কি কারণ যার জন্য বিজনেস করে না মানুষ? বিজনেস নলেজ, একদম ঠিক আছে, জবেও লাগবে ওটা। আদার্স কিছু? আর কি কারণ যার জন্য মানুষ বিজনেস করে না? বিজনেস আইডিয়া, মার্কেট লাগে, কিভাবে একটু ডিসক্রাইব করুন। মানে সেটা মার্কেটটা জানতে হবে, ঠিক আছে? চলুন, একটা মার্কেট লাগে বিজনেস করতে গেলে। আর কি, আর কি প্রবলেম? ওই যে মার্কেট মানে প্রোডাক্ট, ঠিক আছে। আর আর কিছু? আর কি কারণ যার জন্য মানুষ বিজনেস করে না? পারে আমি বলতে? তোমার কি করে ইচ্ছা, জব না বিজনেস? বিজনেস করে ইচ্ছা, তুমি বলতে পারছো না বিজনেস করে কি করবে না? না জানো করবে কি করবে? সাপোজ আমরা এখানে সবাই একটা জিনিস ভেবে দেখুন, আপনাদের কেউ এখানে লোকেশন দিয়েছে বলে আপনারা আসতে পেরেছেন, হ্যাঁ না? বাট আপনাদের যদি কেউ লোকেশনই দিত না, তখন আপনারা কি আসতে পারতেন এখানে? সেম দ্যাট, জীবনটাও তো এই দুটো ছাড়া হয় না। আমাদের কাছে এই দুটো জিনিসের ডেফিনেশনই ক্লিয়ার নেই। এটা তো আমি ডেফিনেশন নিয়ে জিজ্ঞাসা করছি, তাই তো? যদি ডেফিনেশন ক্লিয়ার না হয় তাহলে আমরা করবো কি করে এখনকার দিনে? এটাই মার্কেট এখনকার দিনের সমস্যা, আমাদের কাছে ক্লিয়ার থাকে না। ঠিক আছে, বিজনেস করতে গেলে তারপর যেটা লাগে, কম্পিটিশন লাগে। লাগে না? লাগে না। সাপোজ একটা ফুচকার দোকান, আমি একটা ফুচকার দোকান খুললাম, হেভি বেনিফিট হচ্ছে, কাশি বাড়ি কাপড় সহ্য হবে না, সে আমাকে দেখে একটা ফুচকার দোকান খুলে দিল, হয় না? হয় না? কম্পিটিশন। আমি ফুচকার দোকান দিয়ে বললাম, মুদিখানা দোকানটা এখন গলিতে গলিতে হয়ে গেছে, আগে খুব কম ছিল, এখন বেড়ে গেছে, বিকজ অফ কম্পিটিশন। তারপর একটা এরিয়ার ব্যাপার থাকে, বেশিরভাগ বিজনেস একটা লোকাল এরিয়াতেই হয়। সাপোজ ধরুন আমি হাওড়ার এখানে একটা ফুচকার দোকান খুললাম, ঠিকই আছেন, আপনাদের বাড়ির ওখান থেকে খেতে আসবেন? আসবেন কেউ? কেন আসবেন না? অনেক দূর, আমাদের মানে এরিয়াতেই অনেক দোকান আছে লোকাল এরিয়ায়, তাই তো? এই জন্য বেশিরভাগ বিজনেস লোকাল এরিয়াতেই হয়। তারপর যেটা প্রবলেম থাকে, একটা টাইম লাগে, যেগুলো বিজনেস করতে গেলে মোটামুটি একটা 14 থেকে 16 ঘন্টা একটা টাইম লাগে, তাই তো? একটা ফুচকাওয়ালা বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ফুচকা দোকান দেয়, তাই তো? তাই বলে কি তার কাজটা 5টা থেকে 10টা? একদমই না। কারণ সকালবেলা বাজার করে আনা, ফুচকা তৈরি করা, তারপর কি রাত্রিবেলা কি বিক্রি করা, হবে না? মোটামুটি 14 থেকে 16 ঘন্টা টাইম লাগে। তারপর যেটা থাকে, একটা হ্যাজার্ড থাকে, ভোটের চাঁদা, ফুলের চাঁদা, ঈদের চাঁদা, তাই তো? পাড়ায় কেউ মরে গেছে, তারও চাঁদা, কারোর বিয়ে হবে, তারও চাঁদা, তাই এই প্রবলেমগুলোর জন্য
একটা মানুষ ভাবে যে না ভাই চাকরি করবো না, কি করবো, এই সরি ব্যবসা করবো না, কি করবো, চাকরি করবো। এই ব্যবসাতে তার মানে ব্যবসাতে কেউ যদি এক পা এগোয় ব্যবসা করবো বলে 10 পাটা পিছিয়ে আছে, না ভাই থাক ব্যবসা করবো না, কি করবো, চাকরি করবো, তাই তো? এবার তো ব্যবসায়ী প্রবলেমগুলো বুঝলাম। আচ্ছা কিন্তু বলতে পারেন চাকরিতে কি এমন বেনিফিট আছে যার জন্য এত লোক মানুষ চাকরি করতে চায়? কি এমন বেনিফিট যার জন্য মানুষ চাকরি করতে যায় এখনকার দিনে? রিস্ক নেই, ঠিক আছে, ফিক্স স্যালারি, তাই তো? মাসে ফিক্সড ইনকাম, মানে কাজ করি কিংবা না করি একদম ম্যাডামের জায়গায় ক্ল্যাপিং হয়ে যায়। খুব সুন্দর একটা ওয়ার্ড বলো। আর কিছু? আর কি? হ্যাঁ, পেনশন আছে। এই ভাইয়ের জন্য আর ক্ল্যাপিং হয়ে যায়। কোন ক্লাসে পড়ো ভাই তুমি? 11 এ পড়ো। পেনশনের কথা তোমার কে বলেছে? উনি রেলে চাকরি, উনি পেনশন পায় এখন, তাই তো? মানে পেনশন পায় নাকি পাবে? পাবে পরবর্তী একদম ফাটাফাটি হেভি। উনি ওনার থেকে শিখেছে, তাই তো? চাকরিতে একটা পেনশন থাকে, ঠিক আছে। আর কিছু বেনিফিট? আর কিছু বলুন, আর কি বেনিফিট ম্যাডাম বলুন তো আপনি? কি বেনিফিট যার জন্য আমরা চাকরি করে? ভাই বলে পেনশন, ম্যাডাম বলে ফিক্সড ইনকাম, তাই তো? কাজ করি কিংবা না করি মাসে ফিক্সড ইনকাম পেয়ে যাবো। আর লিমিটেড টাইম, একদম 8 ঘন্টা 10 ঘন্টা ফিক্সড টাইম থাকে, ঠিক আছে। আর কিছু? অকেশনে তো ছুটি লেগেই আছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা অকেশনে ছুটি, একদম হেভি ফাটাফাটি। আর কিছু? হ্যাঁ, চাকরিতে যাবে না, তাই তো? এরকম একটা ভরসা হবে, মানে রিস্ক নেই, যেটাই বলে ম্যাডাম, তাই তো? একদম ফাটাফাটি। আর কিছু? কি কি একটু বলো দেখি শুনি। তাই তো? ছুটি দেয় চাকরিতে? দেখো দেয় চাকরিতে, আই থিঙ্ক আপনি চাকরি করেন, কিছু মনে করে যে জিজ্ঞাসা করছি। ভাই যেটা বলছে এটা ঠিক? খুব কম বাজে। খুব কম, তাই তো? দাদাও দেয় আপনার একটু কম। তোমার বাবা? বাবা আপনি কি জব করেন? কিছু মনে না করেন? আপনার বিজনেস করেন, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো বাবা চাকরি ব্যবসা করতে, তুমি চাকরি করতে চাও? তুমি বিজনেস করতে চাও, ঠিক আছে। তুমি বলে এটা কি ছুটি থাকে, তাই তো? আর কিছু? আর কিছু বেনিফিট? এই কটা বেনিফিট ভাই কাইন্ড, হ্যাঁ ঠিক আছে। চাকরি করি, আচ্ছা লোন দিয়ে দেবে তাদের, তাই তো? আচ্ছা ঠিক আছে। ফর দ্য কাইন্ড ইনফরমেশন একটা জিনিস আপনাদের বলে দিই, 2014 পর থেকে যে চাকরি পাবে না কেন পেনশন কোনো চাকরি থেকে আই থিঙ্ক সো ভাই তুমি 2014 আগের চাকরি পাবে না, তাই তো? আমরা 2025 বসে আছি। আর কিছু? আর একটা ম্যাডাম বলেন ফিক্সড ইনকাম, তাই তো? আসছি আপনার মধ্যে। এখন নাকি চাকরিতে নাকি রিস্ক ফ্রি, তাই তো? রিসেন্টলি 25,753 জন সরকারি টিচারের চাকরি গেছে। আর আপকামিং টিচারের আপকামিং চাকরি যেতে যাচ্ছে প্রাইমারি টিচার, তারপর যাচ্ছে হচ্ছে পুলিশের চাকরি হবে, পুলিশের প্যানেল বাতিল হবে আজ থেকে 3-4 বছরের মধ্যেই হবে এটা পুলিশের চাকরি। কারণ আমার ফ্যামিলিতে একজন আছে গুন্ডমানের পুলিশ, আমার দাদা, তো ওনারাও যেতে চলেছে, যদি পুলিশের প্যানেল বাতিল হয় ওনার চাকরি যাবে, ঠিক আছে। আরো কিছু দেখুন, আপনার বুঝলাম ব্যবসায়িক প্রবলেমগুলো থাকে, তাই তো? চাকরিতেও কিছু বেনিফিট থাকে, তাই তো? কি কি বেনিফিট যেটা আপনি বললেন পেনশন, ফিক্সড ইনকাম, ওটা আমি আসছি। এবার দেখুন চাকরি করতে গেলে টাকা লাগে না, ক্যাপিটাল লাগে না? কি করতে কিভাবে লাগে বলুন তো ম্যাডাম? ক্যাপিটাল আপনি বললেন তো হ্যাঁ লাগে, কিভাবে লাগে বলুন তো? ডোনেশন নয় কিন্তু, ওটা বলবেন না, ওটা এখন ওটা আনঅফিসিয়ালি বলতে হয়, অফিসিয়ালি নয়। বলুন কিভাবে লাগে? আমি ঠিকই বলছেন, বলুন ফর্ম ফিল আপ করতে, তাই তো? আর সবথেকে বড় ইনভেস্টমেন্ট, আপনি এতদূর পড়াশোনা করেছেন, তাই তো? মানে চাকরি করতে গেলে গ্র্যাজুয়েশন পড়ি মোটামুটি 5-6 লাখ টাকা খরচার মধ্যে, মানে টাকা লাগে না লাগে না? লাগে ভাই, তুমি পড়াশোনা করছো, টাকা লাগেনি লাগেনি? দেখেছি রিস্ক আছে না নেই চাকরিতে? এখন তো যে কোনো চাকরিতে রিস্ক, তাই? সরকারি চাকরিতেও রিস্ক, প্রাইভেটেও রিস্ক, তাই তো? রিস্ক আছে। আচ্ছা মার্কেট থাকে না চাকরিতে? চাকরিতে একটা ব্যাপার আছে যেটা নিয়ে আপনি পড়াশোনা করেন, যাত্রা জিনিস নিয়ে পড়লে আপনি চাকরি পাবেন এখনকার দিনে। চাকরির একটা মার্কেট থাকতে হবে, এখনকার দিনে মার্কেটে যেটা পড়ার পর আপনি চাকরি পাবেন, মার্কেটের একটা ব্যাপার আছে। চাকরিতে কম্পিটিশন আছে না নেই? আছে। কিভাবে আছে বলুন? হিউজ কম্পিটিশন, তাই তো? এখনকার দিনে কম্পিটিশন আছে। আচ্ছা চাকরিতে কি বাড়িতে বসে করা যায় নাকি কোথাও গিয়ে করতে হয়? ওয়ার্ক ফ্রম হোম আছে, অল ওভার ইন্ডিয়াতে অনলি 1% জব ওয়ার্ক ফ্রম হোম, অনলি 1% অল ওভার ইন্ডিয়াতে। তার মানে এরিয়াটা একটা ব্যাপার আছে, আচ্ছা নেই? আচ্ছা টাইম লাগে না লাগে না? 8 ঘন্টা 10 ঘন্টা লাগে? 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি,
যেতে আসতে কিন্তু আরো 2-3 ঘন্টা এক্সট্রা লেগে যায়, মানে 12-14 ঘন্টা এমনি লেগে যায়। আচ্ছা হ্যাজার্ড আছে না নেই চাকরিতে? এখানে ইন্টারভিউ ওখানে ইন্টারভিউ আসা যাওয়া হ্যান ত্যান এত ব্যাপার আছে না নেই? কারণ ভেবে দেখুন এই কলেজ করে যেমন বিজনেসও থাকে চাকরিতেও থাকে, হবে না? কিন্তু আপনি যদি চাকরি করতে যান 2025 সালে বসে, আপনাকে আরো কিছু প্রবলেম ফেস করতে হবে। আমি আপনাদের সামনে যেটা বলছি জব আর বিজনেস এই কারণেই বলছি, বিকজ অফ আমি আপনাদের সামনে যে প্রজেক্টটা দেখাবো যেটা বলে এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপ বুঝতে গেলে আপনার ওখানে জব আর বিজনেসের ডেফিনেশনটা বুঝতে হবে, তা নাহলে এখনকার দিন যেটা আপডেটেড প্রফেশন এন্টারপ্রেনারশিপ আপনি বুঝতে পারবেন না। দ্যাটস ওয়াই আমার জব আর বিজনেসের ডেফিনেশনটা বলে। দেখবেন এখনকার দিনে কেউ যদি জব করতে জবের একটা নিয়ম আছে, ইনকাম ইজ ইকুয়াল টু টাইম ইনটু রেট। মানে কোনো একটা মানুষ যদি কেউ চাকরি করে তাকে এই নিয়মের উপর ইনকাম করতে হবে। যদি আমাকে 15,000 টাকা ইনকাম করতে হয় 30 দিন টাইম দিতে হবে, 500 টাকা করে রোজ, তাই তো? এটাই তো নিয়ম চাকরি। যদি আমাকে 30,000 টাকা ইনকাম করতে হয় 30 দিন টাইম দিতে হবে, 1,000 টাকা করে রোজ। এর বাইরে ইনকাম হয় এখনকার দিনে? হয় না। এটাই নিয়ম। 3টে ডি থাকে, ডিফেক্টিভ, ডিসেপ্টিভ এন্ড ডেঞ্জারাস। দেখুন এখানে একটু মুখ 2025 সাল, এখনকার দিনে 2025 সালে বসে চাকরির ডেফিনেশনটা একটু দেখুন। এখন 2025 সালে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বাবার এজ এখন 46, মায়ের এজ 41, আমার এজ এখন 23। সাপোজ আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমার জাস্ট কোয়ালিফিকেশন এটাই। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড 2025 সালে বাবার ইনকাম মাসে 20,000 টাকা, মা কোনো ইনকাম করে না, সাপোজ আমিও কিছু করি না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি বাড়িতে বসে আছি। আচ্ছা কি বলতে পারবেন 2025 সালে 20,000 টাকা তিনজনের ফ্যামিলি চালানো পসিবল? পসিবল না। তাহলে কি করে ফ্যামিলিটা একটু ভালো করে চলবে? কি করে চলবে একটু ভালো করে? কাকে? আমাকেই করতে হবে, তাই তো? ঠিক আছে, চলুন আমি গ্র্যাজুয়েশন পাস, বাইরের মার্কেটে বাবা আমাকে বলছে কতদিন এতদিন তো পড়াশোনা করি, কতদিন আর ঘরে বসে খাবি, যা গিয়ে কাজ কর বলে আমি গ্র্যাজুয়েশন পাস, বাইরের মার্কেটে 8,000 টাকার একটা স্যালারি একটা চাকরি পেয়ে গেলাম। আগে 20 আসছে, এখন 8 আরো এক্সট্রা আসছে, মানে ফ্যামিলি ইনকাম হয়ে গেল টাক করে 8,000 টাকা, তাই তো? ফ্যামিলিটা একটু ভালো চলবে না চলবে না? আগে 6 মাসে একবার মাটন, এখন হার্ডলি মাসে একবার মাটন খাওয়া হয়ে যাবে, তাই তো? মানে এই 2025 সাল হেভি চলছে, তিনজনের ফ্যামিলি 8,000 টাকা, তাই তো? এবার দেখুন চাকরি করলে 10 বছর পর কি হতে পারে? 2035, তাই তো? বাবার এজ 56, মায়ের এজ 51, আমার এজ 33। বাবার 20,000 টাকা বেড়ে কত হতে পারে কে বলুন তো? 2035 সালে আসছে 10 বছর পর 30,000 টাকা। মায়ের ইনকাম কিছু করতো না, জিরোই থাকবে। আমার 18,000 টাকা বেড়ে কত হতে পারে? তাহলে 15 বা 16, ঠিক আছে? 15ই বলছি, হিসাব চলে যাচ্ছে রাউন্ড ফিগার। আচ্ছা আমি একটা জিনিস বলে দিতে পারি, বাবার বয়সটা 56, 4 বছর পর রিটায়ারমেন্ট, ইনকামটা জিরো, দেওয়া যেতে পারে না? পারে না। তাহলে কারণ এখনকার দিনে মানুষ 50-55 হওয়ার পরেই কোম্পানি থেকে বার করে দেয় চাকরি থেকে। এখনকার দিনে 10টা লোকের মধ্যে 9টা লোককে বার করে দেয়, বার করে দেয়, একটা লোককে রেখে দেয় এখনকার দিনে। তাহলে আমার ফ্যামিলি ইনকাম 2035 সালে কত হলো? বাবার ইনকাম 0 হয়ে যাওয়ার পর 15,000 টাকা। এবার আপনি ভেবে দেখুন 2025 সালে ফ্যামিলি ইনকাম কত ছিল, 2035 সালে কত হলো? পসিবল চালানো? বাবা আমি একদিন দেখাতেই ভুলে গেলাম, আমার 35 বছর বয়স, আমি সারাদিন তো সিঙ্গেল থাকবো না, বিয়ে হবে আমার, ওয়াইফ আসবে, একটা ছেলে বা একটা মেয়ে আসবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ না, খরচা নিয়ন্ত্রণ, পকেট নিয়ন্ত্রণ। এবার আপনার কথা বলুন 2025 সালে ফ্যামিলি চলতো 28,000 টাকা, 2035 সালে 15,000 টাকা 5 জনের ফ্যামিলি চালানো কি পসিবল? এখনকার দিনে মানুষরা এই প্রবলেমটা ঠিক ফেস করে। এখনকার দিনে বেশিরভাগ মানুষ এই প্রবলেমের মধ্যে এখনকার দিনে পড়ে আছে, বেশিরভাগ ফ্যামিলি দেখা যায়। কারণ ফলস্বরূপ এই প্রবলেমে পড়লে মানুষ 4টে সলিউশন খোঁজে। কি 4টে সলিউশন? প্রথম 33 বছর বয়সে যদি আমি হই, 33 বছর বয়সে যদি আমি হই, আমার করণীয় কি? ফ্যামিলিটা বাঁচাতে গেলে বাবা মাকে ঘর থেকে বার করে দেওয়া উচিত আমার? এখনকার দিনে মানুষ করে না? করে না? করে। ঠিক আছে, তাহলে বউ বাচ্চাকে বার করে দেওয়া উচিত বাবা মাকে সাথে রেখে, কারণ বয়স্ক কোথায় যাবে? বউ বাচ্চাকে বার করে দেওয়া উচিত? উচিত? উচিত না, ঠিক আছে। তাহলে নিজে হিমালয় সন্ন্যাস সব কিছু ত্যাগ করে যাওয়া উচিত। 4 নম্বর ইনকাম বাড়ানো উচিত। কোনটা করা উচিত? ইনকাম বাড়ানো উচিত। আমি জব করছি, 15,000 টাকা স্যালারি ইনকাম করছি, 30 দিন কাজ করছি, 500 টাকা রোজে কাজ করছি, তো আমি 15,000 টাকা পাচ্ছি। মালিক কি করবে? মালিক আমার 500 টাকা রেটে হচ্ছে না, প্লিজ এটা বাড়ি 1,000 টাকা করে দিন। মালিক কি করবে? করবে না। কেন করবে না ম্যাডাম? এক্সট্রা কাজ করলে ওভার টাইম করছি, 15টা 30 হয়ে গেল,
16-17 হবে না, তাই তো? হ্যাঁ। তার মানে ভাবক কিছু করবে না। আর ওভার টাইম করলে আমি সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন করতে পারবো, 7 দিনই করতে পারবো না। টানা 7 দিন করলে পরের সপ্তাহে বেড রেস্ট, হসপিটালে ভর্তি, পিজিতে, হবে না? তার মানে আমার রেটটা কি হয়ে যাবে? লিমিটেড। মালিক বলবে তোমাকে 500 টাকা দিচ্ছি, ভাগ্য ভালো, তুমি যে কাজটা 500 টাকায় করছো সেম কাজটা 400 টাকা করার জন্য কেউ কেউ রেডি। এখনকার দিনে কম্পিটিশনের মার্কেট, তো আমার রেট মালিক বাড়াবে না, রেটটা হয়ে যাবে আমার লিমিটেড। যেটা দেবে সেটা আমাকে মুখ বুঝে নিতে হবে। টাইম 30 দিনের বদলে যদি 40 দিন কাজ করে ইনকাম বেড়ে যাবে, তাই তো? একদম। কিন্তু কোন মাসে হয় 40 দিন? নতুন করে ক্যালেন্ডার তৈরি করতে হবে আমাকে। তার মানে টাইমটা হয়ে যাবে আমার লিমিটেড, ইনকাম সুতরাং লিমিটেডই থাকবে। আমি যত ভালোই চাকরি করি না কেন, আমার প্রথম প্রবলেম হচ্ছে লিমিটেড, ইনকামটা আমার লিমিটেড। এবার যদি আমি বলতে পারেন আপনি ইনসেন্টিভ, সব চাকরিতে ইনসেন্টিভ থাকে না এখনকার দিনে, মার্কেটিং ডিপার্টমেন্টেই শুধু ইনসেন্টিভ থাকে। মানে এটা প্রথম প্রবলেম, আপনি যদি চাকরি করতে যান আপনার ইনকামটা লিমিটেড থাকবে এখনকার দিনে 2025-এ। সেকেন্ড প্রবলেম, ধরুন আপনি কিংবা আমি কোনো একটা কোম্পানিতে 15 টাকা সালে চাকরি করছি, চাকরি করতে হতে 30 দিন কাজ করতে হতে 500 টাকা দিয়ে কাজ করছি। কোনো একটা বলতে গেলে এখনকার দিনে যে কোনো সময় মানুষের একটা অঘটন ধরুন ঘটে গেল, রাস্তা দিয়ে যাচ্ছি না, পড়ে গেছে, পা ভেঙে গেছে, বা কোনো একটা শরীর খারাপ, 30 দিন বাড়িতে বসে আছি, কোনো কোম্পানি আছে আমরা বাড়িতে বসে বসে রেট দিয়ে দেবে? সত্যি দেবে না, কেন দেবে না? মানে আপনি বলছেন না যে ফিক্সড ইনকাম, এখনকার দিনে কোনো চাকরিতেই নেই, এখনকার দিনে কোনো চাকরিতেই নেই সেটা। সরকারি চাকরিতে গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়, দেরি করে গেলে স্যালারি কেটে নেয়, 3 দিন দেরি করে গেলে একদিনের স্যালারি কাটা হয় এখনকার দিনে যে কোনো চাকরিতে। তার মানে রেটটা হয়ে যাবে 0। যদি কাজ না বাড়িতে বসে থাকলে কোনো কোম্পানি বাড়িতে বসে ইনকাম দেয় এখনকার দিনে। কারণ আমার ফ্যামিলিতে রিসেন্টলি বিপত্তানি প্রতিদিন আমারই কাকিমার হচ্ছে পড়ে গিয়ে হাত পা দুটোই ভেঙে গেছে, হাতের পা দুটোই, আচ্ছা তো চাকরি চলে গেছে। প্রথম মাসে দিয়েছি স্যালারি, তারপর দিন থেকে ইনকাম 0 হয়ে গেছে। সেকেন্ড প্রবলেম, মানে আপনি যদি কাজ করেন তবেই আপনি ইনকাম পাবেন, নাহলে আপনি ইনকাম পাবেন না। লাস্ট দিন ডেঞ্জার সিচুয়েশন, ধরুন কোনো একজন চাকরিজীবী 30,000 টাকা স্যালারি চাকরি করতো, 30 দিন কাজ করতো, 1000 টাকা দিয়ে কাজ করতো, তবে 30,000 টাকা পেত। কাজ করতে হতে দেখবেন এখনকার দিনে দেখা যায় যে কোনো একটা চাকরিজীবী হঠাৎ করে মারা যায়, ধরুন মারা গেল, সে আর বেঁচে নেই, টাইম 0 হয়ে গেল, 1000 টাকা দিয়ে কাজ করতো, ইনকাম কত হবে? 0, বিগ 0, হাই হেভি কথা বলবো, এটা বলে টাইম ট্রেডিং করে ইনকাম করা। মানে আপনার হাতে দিনে 24টা ঘন্টার মধ্যে 8 থেকে 10 ঘন্টা যদি আপনি কাজ করেন তবেই আপনি ইনকাম পাবেন। পৃথিবীর চিরসত্য আপনি একদিন কাজ করতে পারবেন না, আপনার এজ হয়ে যাবে, বয়স বেড়ে যাবে, রিটায়ারমেন্ট হয়ে যাবে, আপনার ইনকাম তখন 0। থার্ড সেকেন্ড প্রবলেম, যদি মারা যাওয়ার পর যে কোনো সময় এখনকার দিনে যদি কোনো একজন জব পারসন যদি মারা যায় তার ইনকামটাও 0 হয়ে যায়। দ্যাট ইজ কল্ড জব। এখনকার দিনে জব 2025 সালে বসে আপনি যদি ভাবেন যে চাকরি করে মানে জীবনযাপন করবেন, ইউ আর অন দ্য রং ট্র্যাক, ইউ আর অন দ্য রং ট্র্যাক এখনকার দিনে। কারণ এখনকার দিনে মার্কেট চেঞ্জ হয়েছে। দেখবেন একটা কথা শুনতে পেয়েছেন কেউ, আমাদের পিএম বলছে যে আত্মনির্ভর ভারত, ওয়ার্ডটা শুনেছেন? আত্মনির্ভর মানে কি বলুন তো, বলতে পারেন কেউ? সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? মানে নিজের ইনকাম নিজে করে, চাকরি বসে বসে থাকে না। আমাদের যিনি স্টেটে আছে মানে সিএম কি বলছে, ঝালমুড়ি বিক্রি করো, ঘটি গরম বিক্রি করো। আমি তো ছোট বলছি, বাট এক্সাম্পল দেওয়ার জন্য ভেবে দেখুন, মানে দুজনেই বলছি চাকরি কেউ পাবেন না, ইন্ডিপেন্ডেন্ট হন, বিজনেসের দিকে আসুন, তাই তো? হবে না, এটাই হচ্ছে মেন চাকরি করে। দেখুন চাকরি করতে গেলে আরেকটা সব থেকে বড় যে প্রবলেমটা, ধরুন আপনি ভালো এখানে দেখুন হচ্ছে না, আপনি ধরুন ভালো হেভি ভালো একটা চাকরি করছেন, আপনাকে যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে কম্পিটিশন। কি কম্পিটিশন? সাপোজ কোনো একটা ম্যানেজার, কোনো একটা কোম্পানিতে কোনো একজন ম্যানেজার আছে, ম্যানেজার নিচে ধরুন 5 জন এমপ্লয়ি কাজ করছে, এ বি সি ডি ই, ধরুন 5 জন এমপ্লয়ি। আপনি এই সি নামে যে এমপ্লয়িটা, এটা আপনি খুব ভালো এমপ্লয়ি। দেখবেন কোম্পানিতে এখনকার দিনে ভালো এমপ্লয়ি খুব কম, মানে কি বলবো, ফাঁকি মারা লোক এমপ্লয়ি খুব বেশি, যারা ফাঁকি মারে, ভাবা না? ধরুন আপনি খুব ভালো কাজ করছেন, এই সিটা খুব ভালো কাজ করছেন, ভালো কাজ করছে মানে আপনার উপরে মানে কি ম্যানেজারের উপর বস থাকবে, বসে চলে গেলে আপনার কি হবে? প্রমোশন হবে। এখনকার দিনে যদি আপনি খুব ভালো কাজ করেন, আপনার আশেপাশে যে গণ্যমান্য যে কলিগগুলো থাকবে, এরা আপনার সামনে এমন কোনো পলিটিক্স করবে যার জন্য আপনি চাকরি ছেড়ে দেবেন। এখনকার দিনে যেটা হয়, চাকরি ছেড়ে দিলে কি হবে? এরা দেখছে একে যদি পলিটিক্সকে যদি সরিয়ে দিয়ে প্রমোশন হবে না, তাহলে ইনকাম বাড়বে না। এই জন্য এখনকার দিনে বেশিরভাগ মানুষের চাকরি চলে এখনকার দিনে অফিস পলিটিক্সের জন্য। এটা এখনকার দিনে কর্পোরেট ওয়ার্ল্ডে হয়। এর বদলে আপনি দেখবেন, এটা তো বুঝলাম চাকরি করতে গেলে এই প্রবলেমগুলো ফেস করতে হবে। আরেকটা প্রবলেম হয় চাকরি করতে গেলে, সাপোজ আমি 23 বছর বয়সে কোনো একটা চাকরি করছি, এক্সাম্পল 20,000 টাকা স্যালারি আমি পাচ্ছি, 20,000 টাকা স্যালারি আমি একটা চাকরি আমি করছি, আমার বয়স বেড়ে একদিন 45 হবে না? হবে না? হবে 45। 20,000 টাকা বেড়ে কত হতে পারে আমার স্যালারিটা? 50, বা ডিসকাউন্ট দিই বলে একটু 40-40,000 টাকা, তাই তো?
মানে 20,000 টাকা বেড়ে কত হলো 40,000 টাকা। এবার আপনি আমাকে বলুন আমি কি পৃথিবীর শেষ ব্যক্তিটা যে ওই চাকরিটা করতে পারবো? আমার পরবর্তীকালে 23 বছর বয়সে ইয়াং কোনো ছেলে বা মেয়ে আসবে না মার্কেটে? আসবে। এবার আপনি আমাকে বলুন নতুন টেকনোলজি কার কাছে থাকবে? 45 বছর বয়সে বয়স্ক আমার কাছে নাকি 23 বছর বয়সে ইয়াং ছেলে বা মেয়েটার কাছে? যে ইয়াং ছেলে বা মেয়ে বেশি এনার্জি কার কাছে থাকবে 45 না 23 এর কাছে? 23 এর কাছে। বেশিক্ষণ কাজ কে করতে হবে 45 না 23? নতুন টেকনোলজি 23 এর কাছেই থাকবে তাই তো? স্যালারি কাকে বেশি দিতে হচ্ছে? আমাকে, তাই তো? এবার আপনি আমাকে বলুন আপনার কোম্পানির মালিক হলে কাকে নিতে 45 বছর বয়সে আমাকে নাকি 23 বছর বয়সে ছেলে বা মেয়েটাকে? কেন? কারণ কম খরচায় বেশি কাজে যাবে তাই তো? এখনকার দিনে মালিকরা এটাই করে। সাপোজ আপনাকে মালিকরা ভাবে 45 বছর বয়সে একজনকে 40,000 দিয়ে কেন রাখবো, 23 বছর বয়সে দুজনকে 20,000 টাকা দিয়ে রেখে দেবো, বেশি কাজ করতে পারবে। এখনকার দিনে এই জন্য কি হয় এজেড পার্সনদের কাজ চাকরি চলে যায়। আমার বাবা 43 বছর বয়সে চাকরি গেছে আমার বাবা। কেন? আমার বাবা 30,000 টাকা স্যালারি চাকরি করতো এবিপিতে, আনন্দবাজারে কাজ করতো। তো বাবার চাকরি দিয়ে কি করলো কোম্পানিগুলোকে দেখলাম 12-15,000 টাকা দিয়ে ইয়াং জেনারেশন ছেলে বা মেয়েগুলোকে রেখে দিল। রাখতে কি হলো কোম্পানির খরচা কমে গেল, কাজ বেশি হলো। এই পলিটিক্সটা এখনকার দিন দেখেছি আমি। এটা হচ্ছে বিজনেসে বা চাকরি করতে গেলে এই প্রবলেমগুলো ফেস করতে হয়, হবে না? তার থেকে বড় কথা চাকরিতে একজন কেউ এখানে কি বলছো চাকরিতে অনেকে বলে নাকি চাকরিতে নাকি কি আছে স্টেবিলিটি আছে, তাই এরকম স্টেবল চাকরিটা, হবে না? আর ব্যবসায় কি আছে আপস অ্যান্ড ডাউনস, তাই তো? আচ্ছা কি বলতে মেডিকেল সায়েন্সের বলছে কোন কারণে মানুষ বেঁচে আছে? ম্যাডাম বলুন আপনি তো আছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। এটা মানে বেঁচে আছে তাই তো? এটা মানে মারা গেছে তাই তো? আমি একটা জিনিস দেখে নিই যারা রিটায়ার্ড পার্সন হয় বেসিক্যালি যাদের একটু বয়স হয়ে যায় তাদেরকে দেখতে ঠিক এরকমই লাগে, না আছে তাদের জীবনে কোনো স্বপ্ন, না আছে কোনো এনার্জি, হবে না? কিন্তু আপনি বিজনেসম্যানকে দেখুন 60 বছর বয়সে সে দৌড়ে বেড়ায়, তার মানে তাদেরকে দেখে আমার জীবিত মনে হয় বেশি, হবে না? তো এটাই বলতে চাইছি এখনকার দিনে চাকরি করে যদি ভাবেন এখনকার দিনে কিছু পসিবল এখনকার দিনে আপনাকে আসতে হবে বিজনেসে। এবার বিজনেস করতে গেলে একটা বুঝতে এটা তো দেখলাম চাকরিরই প্রবলেম। এবার যারা বিজনেসম্যান এইখানে যেদিক এখনকার দিনে যারা বিজনেসম্যান হয় তারা কিভাবে বেশি টাকা ইনকাম করে? আপনি বললেন বেশি ইনকাম করতে চান তাই তো, হবে না? এবার বেশি ইনকাম করে যারা বিজনেসম্যান কিভাবে ইনকাম করে? এখানে ওকে দিত একটা বিজনেসম্যান এখানে একজন বিজনেসম্যান সাকসেসফুল সাপোজ আম্বানি দেবেন কোনো একজন বিজনেসম্যান যে সে নিজে জানা কাজ করে তার নিচে লোক বেশি কাজ করে। সাপোজ আম্বানি নিজে ব্যবসা 10 ঘন্টা কাজ করে, আম্বানির নিচে 1 লক্ষেরও বেশি লোক কাজ করে। আমি জাস্ট 5 জনকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এ বি সি ডি ই 5 জন লোককে দিয়ে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আম্বানি নিজে ব্যবসা 10 ঘন্টা কাজ করবে না করবে না? করবে। এই 5 জন লোককে 10 ঘন্টা করে কাজ করবে তাই তো? 5 জন যদি 10 ঘন্টা করে কাজ করছে 50 ঘন্টা, আম্বানি দিচ্ছে 10 ঘন্টা, ইকুয়াল কত হচ্ছে 60 ঘন্টা। টাইম বাড়ছে না বাড়ছে না? বাড়ছে। ইনকাম বাড়বে না বাড়বে না? বাড়বে। এই জন্য একটা মানুষের কাছে দেখবেন যারা চাকরিজীবী হয় দিনে 8 ঘন্টা 10 ঘন্টা বেশি কাজ করতে পারে না। আর বিজনেসম্যান কি করে তার নিচে লোক কাজ করে তার টাইমটা বাড়িয়ে নেয়, তাই তার ইনকামটা বাড়ে। চাকরিজীবী রেটের উপর ডিপেন্ড থাকে কারণ টাইম সে বাড়াতে পারে না, আর বিজনেসম্যান টাইম বাড়িয়ে দেয় তার নিচে লোক কাজ করবে। কিভাবে বাড়ে? এই বিটা ধরুন আপনি কিংবা আমি কোনো একটা কোম্পানিতে চাকরি করতে গেছি, চাকরি করতে গেলে সারা মাসে আমাদের 50,000 টাকা কাজ করাবে, এক্সাম্পল 50,000 টাকা কাজ করাবে, কাজ করি আমাদেরকে পেমেন্ট করবে এক্সাম্পল 20,000 টাকা, আমার থেকে প্রফিট করবে 30,000 টাকা, তাই তো? ইনটে 5 জনের থেকে সেম ভাবে নেবে, তাহলে আম্বানি বেনিফিট হচ্ছে কত টাকা? 1.5 লক্ষ টাকা, হবে না? একটা মানুষ দেখলাম দিনে কাজ করে পাচ্ছে 20,000 টাকা, একটা মানুষ কাজ না করে পাচ্ছে 1.5 লক্ষ টাকা। এটাকে বলে টিসিএস এর মাধ্যমে ইনকাম, টাইম কম্পাউন্ডিং সাইন্স। অন্যের টাইম ট্যালেন্ট এফোর্টকে নিজে কাজে লাগিয়ে ইনকাম করা হচ্ছে আম্বানি, দ্যাটস ওয়াই তার ইনকামটা বেশি হয়, হবে না? আর এখনকার দিনে বেশি ফেমাস কিন্তু আম্বানি। আম্বানির নিচে যারা চাকরি করে তাদের নাম হয়তো আপনারা জানেন না, বাট মালিককে ঠিক আপনারা সবাই চেনেন, হবে না? এবার ব্যাপারটা হচ্ছে আম্বানি যে নিজে ব্যবসা স্টার্ট করেছিল, আম্বানির এখানে কিছু প্রবলেম দেখেছিলাম, ক্যাপিটাল রিস্ক, কম্পিটিশন, হবে না? আম্বানিকে ফেস করতে হয়েছে না হয়নি? হয়েছে। আচ্ছা চাকরি করতে গেলেও তো আপনাকে এগুলো ফেস করতেই হবে, হবে না? আমার বক্তব্য হচ্ছে চাকরি করতে গেলেও যখন ফেস করতে হবে, ব্যবসা করতে গেলেও করতে হবে। তো ফেস করবো তখন বেশি ইনকামের জন্য করবো, কম ইনকামের জন্য কেন করবো? হবে না? রিস্ক নিতে হবে বেশি ইনকামের জন্য করবো, কম ইনকামের জন্য কেন করবো? হবে না? এই প্রবলেমগুলো তো এবার বুঝলাম চাকরি করতে গেলে। এবার ব্যাপারটা হচ্ছে আমি আপনার সামনে এমন একটা এবার আপনাদের যদি বলি ধরুন ব্যবসায় আপনার এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না, ধরুন এই প্রবলেমগুলো আপনি হারিয়ে দিন, কোনো প্রবলেম নেই। তাহলে যদি আপনাদের বলি ব্যবসা করতে বা চাকরি করতে আপনি কোনটা চুজ করবেন? ব্যবসা না চাকরি? বিজনেস জব। কেন? যদি এই প্রবলেমগুলো না থাকে প্রফিটই প্রফিট, হবে না? তো আমি আপনার সামনে এমন একটা বিজনেস আপনার সামনে দেখাবো যেটাকে বলে এখনকার দিন ডাইরেক্ট সেলিং।
যেখান থেকে আপনি উইদাউট ইনভেস্টমেন্ট বা এই প্রবলেমগুলো ফেস করা ছাড়া আপনি নিজে স্টার্ট আপ করতে পারবেন। বুঝতে পারলেন? দেখবেন এখনকার দিনে কি বিজনেস আমরা 2025 সালে বসে আছি। এখনকার দিনে এরকম অনেক বিজনেস আছে যেখানে আপনি উইদাউট ইনভেস্টমেন্ট বা উইদাউট ক্যাপিটাল রিস্ক হ্যান এত কিছু প্রবলেম ছাড়া আপনি স্টার্ট করতে পারবেন। কীভাবে? দেখুন, সাপোজ ভাই তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, লেক গার্ডেন্সে। কিছু মনে করলে এজ কত তোমার? 24। আচ্ছা, তুমি তাহলে আমারই এজে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা কোয়েশ্চেন করতে পারি, সাপোজ আমার বাড়ি টলিগঞ্জে, এক্সাম্পল আমি থাকি মার্সে, ঠিক আছে, বা মঙ্গল গ্রহে আমি থাকি। তোমার বাড়ির সামনে আমি এসে দেখলে আমাদের বাঙালিদের একটা রীতি থাকে না, কারো বাড়ি গেলে আমরা কি নিয়ে যাই? মিষ্টি নিয়ে যাই। ধরো তোমার এরিয়ায় গেছি আমি, তোমার এরিয়ায় আমার কোনো একটা আত্মীয়র বাড়ি, ঠিক আছে, আমি গিয়ে মিষ্টির দোকান খুঁজছি, আর তোমার সাথে আমার রাস্তা দেখা হলো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভাই ভালো একটা মিষ্টির দোকান কোনটা? তুমি কি বলবে কি বলবে না, নাকি মুখ ঘুরি চলে যাবে? বলবে, চলো বললে A B C D 4টে মিষ্টির দোকান আছে, যে কোনো একটা বলবে। তুমি কোনটা বলবে? তুমি যে কোনো একটা বলো। বি বলবে। কেন বলবে? যে তুমি কিনেছো ভালো মিষ্টি দেয় তাই বললে। আমি মিষ্টির দোকানে গিয়ে 500 টাকা মিষ্টি কিনলাম, ঠিক আছে, মিষ্টির দোকানে খুব খারাপ হলো, 100 টাকা বেনিফিট হলো, হলো না হলো না? হলো। আচ্ছা, তো আমি মিষ্টি পেয়ে গেলাম ভালো, তাই তো? মিষ্টির দোকানের বেনিফিট হলো, আমাদের বেনিফিট হলো। তুমি যদি পরের দিন মিষ্টির দোকানে গিয়ে যদি 2টো মিষ্টি চাও ফ্রিতে, দেবে? কেন দেবে না? কেন দেবে না? তোমার জন্য এটা বেনিফিট হলো, দেবে না তোমাকে? দেবে না? আমরা এরকম কাজ করে থাকি না? অন্যের বেনিফিট হয় বাট আমাদের কোনো বেনিফিট হয় না, তাই তো? পরের দিন জোর জবরদস্তি করলে 2 ফোঁটা মিষ্টি রস দেবে, তাহলে দেবে? 2 ফোঁটা মিষ্টি রস তাও দেবে না, পারলে উল্টে গরম জল ঢেলে দেবে, হবে না? এটা হচ্ছে এই কাজটা করে কিন্তু তুমি কোনো বেনিফিটই পাও না, হবে না? যেটা বলে প্রমোশন। সেম দ্যাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যখন মাধ্যমিক করে দিয়েছিলাম, আমি আমার স্কুলের মধ্যে ইংলিশে সবথেকে বেশি নম্বর পেয়েছিলাম। যখন 11-এ ভর্তি হয়েছি, আমার বন্ধুরা আমাকে বলছে তুই কোন স্যারের কাছে পড়িস একটু বল, আমি ভর্তি হবো। আমি সিম্পলি বললাম যে আমি বাপ্পা স্যারের কাছে বলি। ওরা আমাকে বলে স্যারের নাম্বারটা একটু দে। আমি কি স্যারের নাম্বার দিয়ে দিলাম। পরের দিন যখন পড়তে গেছি, গিয়ে দেখি আমার 6 বন্ধু কি স্যারের কাছে ভর্তি হয়ে গেছে। আমি ভেবে দেখলাম স্যার আমাদের 600 টাকা নিত, ওদের থেকে 600 টাকা করে নেবে, তা আমার জন্য স্যারের বেনিফিট কত হলো? 3600 টাকা। বন্ধুগুলো ভালো টিচারে পেয়ে গেল। আমি কি বন্ধুটা খারাপ করলাম? স্যারে খারাপ করলাম? করিনি, দুজনে বেনিফিট করলাম। করার পর দেখলাম পরের দিন যখন পড়তে গেলাম, স্যার নাম একটা রোল খাওয়ালো না, 2টো মিষ্টি খাওয়ালো না, কিছু একটা টিপস দিল, কোনো বেনিফিট আমাকে দিল না। আমি অটোমেটিক্যালি স্যারেরও বেনিফিট করে দিলাম, বন্ধুরও বেনিফিট করে দিলাম, তাই তো? এরকম কাজ দেখবেন আমরা অনেকেই করে থাকি, কিন্তু কোনো ইনকাম পাই না। কিন্তু সেম কাজটা করে কিন্তু এখনকার দিনে অ্যামাজন, ফ্লিপকার্ট, সুইগি আমরা ইনকাম করে। কীভাবে? দেখবেন এখনকার দিনে কোনো জিনিস যেটা কোম্পানি থেকে তৈরি হয় ডাইরেক্টলি কাস্টমারের কাছে আসে না, কিছু মাধ্যমে আসে। প্রথম হচ্ছে অ্যাডভার্টাইজার। সাপোজ আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, কোকাকোলা বা কিছু স্প্রাইট, এটা প্রথমত আমরা টিভিতে অ্যাডভার্টাইজের মাধ্যমে জানতে পারি। তারপর আছে হোলসেল মার্কেট, তারপর হচ্ছে রিটেলার, তারপর হচ্ছে কাস্টমারের কাছে আসে। মানে 10 টাকা দিয়ে যে কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে তৈরি হয়, সেম জিনিসটা 50 টাকা বাইরের মার্কেটে আমরা কিনি, কিনা। এখনকার দিনে দেখবেন ডাইরেক্টলি অ্যামাজন, ফ্লিপকার্ট, সুইগি, জোম্যাটো এরা চলে এসছে। এরা কি করে? এদের কাছে প্রত্যেকটা জিনিস অনলাইনে পাওয়া যায়, যেগুলো বাইরের মার্কেটে বিক্রি হয় এদের কাছে পাওয়া যায়। এরা কি করে? এই কোম্পানিগুলোর সাথে এরা টাই আপ করে রাখে। এবার অ্যামাজন, ফ্লিপকার্ট সেম জিনিসটা বিক্রি করে 40 টাকাতে। 40 টাকা করে। মানুষ কোথা থেকে বেশি কেনে? অ্যামাজন, ফ্লিপকার্ট না দোকানে গিয়ে? অ্যামাজনে। কেন অ্যামাজনে কেনে? প্রথমত অ্যামাজনে কমে পাচ্ছি, মানুষ এখন খুব বাসে, কমে যেখানে পাবো সেখানে নেবো। প্রথমত অ্যামাজনের কাছে কমে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমি অর্ডার করে দিলে বাড়িতে ডাইরেক্টলি চলে আসছে, আমাকে আবার কষ্ট করে যেতে হবে না দোকানে। এই জন্য বেশিরভাগ মানুষ কী করে এখনকার দিনে অ্যামাজন, ফ্লিপকার্টে অর্ডার দেয়। এবার যখন আমরা এদের কাছে অর্ডার দিই, এরা সেম জিনিসগুলো এরা কোম্পানি থেকে নেয়, নিয়ে আর কাস্টমারকে প্রোভাইড করে দেয়। সেম দেখবেন প্রফিট করে 30 টাকা, মানে 10 টাকা নিচ্ছে, 40 টাকা বিক্রি করছে, প্রফিট করছে 30 টাকা, তাই তো? এইভাবে পৃথিবীর দ্বিতীয় বড় অ্যামাজনের মালিক জেফ বেজোস। কেন? এই মাধ্যমে ইনকাম করে। এটা বলে এখনকার দিন ই কমার্সের মাধ্যমে ইনকাম করা, ই কমার্স, যেটা অ্যামাজন, ফ্লিপকার্ট, সুইগি করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যামাজন যে বিজনেসটা স্টার্ট আপ করেছিল উইদাউট ইনভেস্টমেন্ট। কি অ্যামাজনের অফিস দেখেছেন কেউ? কোনো অফিস, কোনো দোকান, কেউ দেখেছেন কিছু? অ্যামাজন কিন্তু একটা দোকান অনলাইন, যেটা কিন্তু কোনো দোকান নেই, মানে অনলাইনে, মানে ফিজিক্যালি কোনো দোকান নেই, সব অনলাইন দোকান। পৃথিবীর সবথেকে বড় দোকান হচ্ছে অ্যামাজন, পৃথিবীর। কেন? অ্যামাজনে প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, ঘুটে, জামা কাপড়, জুতো, যাই চাইবেন সবই আপনি অ্যামাজনে পাবেন না পাবেন না। তো এই ই কমার্সের মাধ্যমে বিজনেস আপনি আমাদের এখান থেকে একটা স্টার্ট আপ করতে পারেন, যেটা বলে এখনকার দিনে যেহেতু অ্যামাজন, ফ্লিপকার্ট অনলাইনের মাধ্যমে করছে, ওটা বলে ই কমার্স। আমরা অফলাইনের মাধ্যমে করি, তাই আমাদের বলে ডাইরেক্ট সেলিং। কীভাবে? দেখুন আমাদের কোম্পানি কিছু জিনিস প্রডিউস করে, যেটা আমরা অ্যাজ আ মিডিল ম্যান অ্যামাজন, ফ্লিপকার্টের মধ্যে মার্কেটে প্রমোট করে ইনকাম করি। কী কী প্রোভাইড করে? প্রথম যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে এডুকেশন।
এডুকেশন, এখনকার দিনে মানুষ কম্পিউটার শিখতে হবে সবাই জানে, যাবে না? কিন্তু সমস্যাটা হচ্ছে বলে দেখবেন ঠিকই কম্পিউটারটা শিখেছি, হাত থেকে কম্পিউটার কারা কারা জানি বা শিখেছি, বেসিক বাদে অ্যাডভান্স কারা শিখেছি, অ্যাডভান্স হাতটা কমে গেল। এখানেই হচ্ছে এখনকার দিনে সমস্যা, কারণ আমরা এখনকার দিনে বেসিক কম্পিউটার কিছু মানে অ্যাডভান্স কম্পিউটার শিখতে হয়। এবার অ্যাডভান্স কম্পিউটার যখন শিখতেই বাইরে না প্রচুর টাকা লাগে, ভালো ভালো কোর্স শিখতে হবে, সেই কোর্সগুলো আমাদের এখান থেকে অনেক কমের মধ্যে একটা স্টুডেন্ট করতে পারে। প্রথম হচ্ছে এডুকেশন, যেটা আমাদের কোম্পানির ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে হেলথ। এখনকার দিনে বেশি প্রত্যেকটা মানুষের শরীরে কোনো না কোনো রোগ আছে। আপনার বসে আছেন কাছাকাছি 1.5 ঘন্টা হলো, আপনি 1.5 ঘন্টাতেই অনেকেই এতবার হাই উঠলো, আপনি যদি কোনো একটা কোম্পানি থেকে যদি 8 ঘন্টা ডিউটি দিতে পারবেন না, এইভাবে যদি আপনার হেলথের কন্ডিশন এতটাই খারাপ হয়, হাই কেন উঠছে, হেলথের কন্ডিশন খারাপ হলে শরীরে অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক নেই, দ্যাটস একটা মানুষের হাই ওঠে। এটা হচ্ছে একটা শরীর খারাপের একটা বহুত বড় লক্ষণ। মানে 99% মানুষের শরীরে কোনো না কোনো রোগ আছে এখনকার দিনে। তো আপনার আমাদের এখান থেকে একটা মানুষকে কী করে একটা মানুষকে হেলদি রাখা যায়, শুধু নিউট্রিশনিস্টের মাধ্যমে নিজেকেও সুস্থ রাখতে পারেন, অপোজিট মানুষকেও সুস্থ করতে পারেন।